তোমরা তো টোটাল 50 জন মনে হয় না? জি স্যার। আচ্ছা, তার আগে আমি পরিচয় দিই। আমি ডক্টর সাইফুদ্দিন, ঠিক আছে? আর হচ্ছে তোমরা হচ্ছে টোটাল 50 জন স্টুডেন্ট না? জি স্যার। আচ্ছা, 50 জনের মধ্যে আসলে এখন তো সবার পরিচয় তো আসলে ওভাবে অনলাইনে নেওয়াটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে? এক নম্বর, আর যেহেতু অনলাইনে আসলে ওভাবে পরিচয় নেওয়াটা একটু ডিফিকাল্ট, তো ওই ক্ষেত্রে আমরা তোমাদের সবাই সম্পর্কে জানবো, 50 জন সম্পর্কে জানবো, আর সবার সাথে কমিউনিকেশন হবে। তবে এখন আমরা মোটামুটি মনিটর তো তোমরা 2 জন না? ছেলেদের একজন, মেয়েদের একজন আর কি। আচ্ছা, ছেলেদের মনিটর হচ্ছে কি বেলাল উদ্দিন। উপস্থিত আছো? বেলাল উদ্দিন আছো? বেলাল মঈনুদ্দিন স্যার। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে মেয়েদের হচ্ছে আফনান। আফনান আছো উপস্থিত? আফনান, হ্যাঁ, আফনান রোল 45 মনে হয় না? ইয়েস স্যার, 45। আচ্ছা, উপস্থিত আছে? উপস্থিত আছে? শোনা যাচ্ছে না? স্যার ও প্রেজেন্ট আছে মনে হয়, নেট ডিস্টার্ব করতেছে। হ্যালো। হ্যাঁ, আফনান হচ্ছে মেয়েদের মনিটর, ঠিক আছে? উপস্থিত আছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যায়। তোমরা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, স্যাররা তো মোটামুটি তোমাদের ইউসুফ স্যার আর হচ্ছে রেদন স্যার, হ্যাঁ, ওনারা 2 জন তো মোটামুটি তোমাদের ইন্ট্রোডাকশন সহ তোমাদের যে সিলেবাস কারিকুলাম এগুলো শুরু করছেন আর কি, হ্যাঁ। এখন তোমাদের হচ্ছে সামনে হচ্ছে ফরেনসিক কার্ড ফাইনাল, এটা তো তোমাদের বলছে মনে হয় স্যাররা, না? জি স্যার। হ্যাঁ, ফরেনসিক কার্ড ফাইনাল হচ্ছে তোমাদের এই 18-19, ঠিক আছে? 18-19 তারিখে ফরেনসিক কার্ড ফাইনাল হবে। তো এখন স্যাররা যেহেতু তোমাদের মোটামুটি আমাদের কার্ড ফাইনাল হবে, আইটেম নাম্বার হচ্ছে 1 থেকে 4, 1 থেকে 4 আর হচ্ছে 8 থেকে 13। ইউসুফ স্যার পড়াচ্ছে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে লিগাল প্রসিডিউর, তারপর হচ্ছে তোমার মেল প্র্যাকসিস, হ্যাঁ, এরপর হচ্ছে মেডিকেল ইথিক্স, এই টপিকগুলো পড়াচ্ছে আর কি, না? জি স্যার। আর তোমার ওই রেদন স্যার পড়াচ্ছে আইডেন্টিফিকেশন দিয়ে, এই দুইটার উপরে আমরা কার্ড ফাইনাল পরীক্ষাটা নিব। আর তোমাদেরকে আজকে আমি এই স্যাররা যেগুলো পড়াইছেন আর কি, বিশেষ করে 1 থেকে 4 যে আইটেম আছে, অর্থাৎ তোমার ইন্ট্রোডাকশন অফ ফরেনসিক মেডিসিন, মেডিকেল ইথিক্স, লিগাল প্রসিডিউর অ্যান্ড মেল প্র্যাকসিস, ঠিক আছে? 1 থেকে 4 আইটেম, এগুলোর ব্যাপারে এক্সাম ওরিয়েন্টেড কিছু কথাবার্তা বলবো আর কি, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, আমি যেগুলো এক্সাম ওরিয়েন্টেড যেগুলো বলবো এগুলোই মোটামুটি স্যাররা এক্সামে এগুলো জানতে চাইবে আর কি। আমরা তো তোমাদের যে পরীক্ষাটা হবে কার্ড ফাইনাল, এখানে মেইনলি ভাইবা, রিটেন ভাইবা দুটোই হবে। তো রিটেনটা আমরা এমসিকিউ আকারে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? অনলাইনে কিন্তু সবই নেওয়া যায়। তোমার ওই রিটেন যেটা তোমার ওই মানে যেটা তোমার এসএকিউ যেটাকে বলি আমরা আর কি, এসএকিউটাও নেওয়া সম্ভব, এমসিকিউ নেওয়া সম্ভব। তবে আমাদের চিন্তা ভাবনা আছে এমসিকিউটা নেওয়ার আর কি, ঠিক আছে? এমসিকিউটা আমরা রিটেন হিসেবে হয়তো কাউন্ট করতে পারি। আর হচ্ছে ভাইবাটা তোমাদের আমরা অনলাইনে সরাসরি ভাইবা নিব আর কি, ঠিক আছে? তাহলে তোমাদের রিটেন আশা করি তেমন একটা হয়তো প্রবলেম হবে না আশা করি। মোটামুটি এমসিকিউটা আসলে পারবা মনে হয়, তেমন একটা সমস্যা হবে না মনে হচ্ছে। তো ভাইবাটা তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে পড়াশোনা করতে হবে, সাথে প্র্যাকটিস করতে হবে আর কি, ঠিক আছে? তাহলে ভাইবা অর্থাৎ এক্সাম ওরিয়েন্টেড কিছু কোশ্চেন আমি তোমাদেরকে গাইডলাইন দিব আর কি, কিছু ইম্পর্টেন্ট টপিকস গুলো আলোচনা করবো, ঠিক আছে? এটাই আর কি, হ্যাঁ। তাহলে তোমরা নোট করে রাখতে পারো, ঠিক আছে? যদি তোমাদের সামনে খাতা কলম নিয়ে ইম্পর্টেন্ট টপিকস গুলো নোট করে রাখতে পারো, ঠিক আছে? জি স্যার। নোট করে রাখতে পারো। এখনো ঢুকতে পারে নাই স্যার, অ্যাডমিট করতে হবে। হ্যাঁ, ওদের কি অ্যাডমিট করতে হবে? জি স্যার।
আচ্ছা ঠিক আছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাডমিট ওইটা অপশন আসছে ওইটা করতেছি আর কি, অসুবিধা নাই। আহ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি টপিকস গুলো শুরু করতেছি, ঠিক আছে? তো মোটামুটি ম্যাক্সিমামই তো আছো তোমরা, সবাই তো উপস্থিত আছো দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে তোমরা দেখো, তোমরা নোট করতে পারো, ঠিক আছে? তোমরা টপিকস গুলো নোট করতে পারো। যেমন আমি ইন্ট্রোডাকশন থেকে শুরু করতেছি, তোমাদের এক্সামের যে পেপারগুলো ভাইভা ওরিয়েন্টেড কি। যেমন তোমার প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ফরেনসিক মেডিসিন। হ্যাঁ, ইন্ট্রোডাকশন অফ ফরেনসিক, যদি কোনো কিছু ব্যাপার বুঝতে না পারো, ঠিক আছে, আমি যেগুলো বলতেছি, যদি কোনো টপিক বুঝতে না পারো, কোনো ব্যাপার বুঝতে না পারো, ওইটা আমাকে এখানে ইনফর্ম করবা, ঠিক আছে? ওকে স্যার। ওকে ঠিক আছে, স্যার। ওইটা আমি আবার রিপিট করবো, অসুবিধা নাই, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি ইন্ট্রোডাকশন থেকে তোমাদের সাধারণত স্যাররা কি জানতে চাই, স্যাররা জানতে চাই তোমার ডিফাইন ফরেনসিক মেডিসিন। হ্যাঁ, ফরেনসিক মেডিসিন ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা না পারলে তো স্যাররা আসলে তুমি অনেক কিছু পারছো, কিন্তু ফরেনসিক মেডিসিন ডেফিনেশন যদি কেউ কোনো কারণে ভুল করে, ওই ক্ষেত্রে স্যাররা আসলে খুবই মাইন্ড করে, ঠিক আছে, খুবই মাইন্ড করে। আচ্ছা তাহলে ফরেনসিক মেডিসিন, ডিফাইন ফরেনসিক মেডিসিন। এরপরে আমরা জিজ্ঞাসা করি এইমস অফ ফরেনসিক মেডিসিন। ফরেনসিক মেডিসিনের এইমস কি কি, এগুলো কিন্তু স্যাররা তোমাদের পড়াই ফেলছে অলরেডি ক্লাসে, ঠিক আছে? ওটার ব্যাপারেই আমি বলতেছি আর কি। এরপর হচ্ছে ইম্পর্টেন্স অফ ফরেনসিক মেডিসিন, ঠিক আছে, ইম্পর্টেন্স অফ ফরেনসিক মেডিসিন। তাহলে এইম অফ ফরেনসিক মেডিসিন কি, ইম্পর্টেন্স অফ ফরেনসিক মেডিসিন কি, এই দুটো স্যাররা জানতে চাই। এরপর জিজ্ঞাসা করে স্যাররা হোয়াট আর দ্য ব্রাঞ্চেস, হোয়াট আর দ্য ব্রাঞ্চেস অফ ফরেনসিক মেডিসিন, ফরেনসিক মেডিসিনে কি কি ব্রাঞ্চ আছে, ঠিক আছে, এটা স্যাররা জানতে চাই। এরপরে স্যাররা জিজ্ঞাসা করেন অনেক সময় মেডিকেল জুরিসপ্রুডেন্স, ঠিক আছে, মেডিকেল জুরিসপ্রুডেন্সটা কি। হ্যাঁ, এটা আমরা জিজ্ঞাসা করি মেডিকেল জুরিসপ্রুডেন্স, ডিফাইন মেডিকেল জুরিসপ্রুডেন্স। হ্যাঁ, আচ্ছা হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ফরেনসিক মেডিসিন এন্ড মেডিকেল জুরিসপ্রুডেন্স, ঠিক আছে? স্যার, মেডিকেল জুরিসপ্রুডেন্সটা কি ইউসুফ স্যার যে ডেফিনেশনটা লিখে দিয়েছে ওটা বললে হবে? হ্যাঁ, ইউসুফ স্যার যেটা পড়াচ্ছেন ওটা ওটা বললে হবে, অসুবিধা নাই, ঠিক আছে? আচ্ছা এরপর তোমার জিজ্ঞাসা করে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ফরেনসিক মেডিসিন এন্ড মেডিকেল জুরিসপ্রুডেন্স, দুইটার মধ্যে কি কি ডিফারেন্স আমরা জিজ্ঞাসা করি। রিটেনও আসে, হ্যাঁ, এটা রিটেনও কিন্তু আসে ডিফারেন্সটা। আচ্ছা এটা গেল ইন্ট্রোডাকশন থেকে, মোটামুটি এতটুকু আমরা এই কোশ্চেন গুলাই, এর বাইরে কোনো কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করবে না, ঠিক আছে? এতটুকু কোশ্চেন আমরা জিজ্ঞাসা করি। আইটেম নাম্বার 1, হ্যাঁ, এটা কিন্তু ইন্ট্রোডাকশনটা হচ্ছে আইটেম নাম্বার 1। আচ্ছা এরপরে আমি আসতেছি আইটেম নাম্বার 2। আইটেম নাম্বার 2 হচ্ছে তোমার মেডিকেল ইথিক্স, ঠিক আছে, মেডিকেল ইথিক্স। আচ্ছা মেডিকেল ইথিক্স থেকে আমরা কি কি জানতে চাই তোমার ভাইভাতে সাধারণত। আচ্ছা যেমন তোমার মেডিকেল ইথিক্স, ডিফাইন মেডিকেল কি ইথিক্স, মেডিকেল ইথিক্সটা কি, ডিফাইন মেডিকেল ইথিক্স। আচ্ছা এরপরে জিজ্ঞাসা করি মেডিকেল এটিকুয়েটি। হ্যাঁ, মেডিকেল এটিকুয়েটি, মেডিকেল এটিকুয়েটিটা কি, ডিফাইন মেডিকেল এটিকুয়েট, ঠিক আছে? আচ্ছা এখানে যদি আমি যে টপিকস গুলো বলতেছি, এখানে যদি কারো বোঝার কোনো, স্যাররা তো এগুলো পড়াইছে, হ্যাঁ, স্যাররা তো এগুলো বুঝাইছেন, এরপর যদি কারো কোনো এক্সট্রা কোশ্চেন থাকে বলতে পারো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? ঠিক আছে, জি স্যার। জি স্যার। আচ্ছা এরপর তোমার মেডিকেল এটিকুয়েটি জিনিসটা কি আমরা জিজ্ঞাসা করি। আচ্ছা এরপর আসি জেনেভা ডিক্লারেশন, খুবই Sir, বলো। the differences between forensic medicine and medical jurisprudence এর পরের কোশ্চেন গুলো একটু বলবেন স্যার, আমার নেটে ডিস্টার্ব করতে শুনিনি। আচ্ছা এরপরে হচ্ছে তোমার মেডিকেল ইথিক্স থেকে শুরু করছি আমরা। মেডিকেল ইথিক্স কি, ডিফাইন মেডিকেল ইথিক্স, ডিফাইন মেডিকেল ইথিক্স, মেডিকেল ইথিক্সটা কি আমরা জিজ্ঞাসা করি। তারপর হচ্ছে ডিফাইন মেডিকেল এটিকুয়েটি, ডিফাইন মেডিকেল এটিকুয়েটি, ঠিক আছে? আচ্ছা এরপরে হচ্ছে জেনেভা ডিক্লারেশন। জেনেভা ডিক্লারেশনটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে?
কারণ জেনেভা ডিক্লারেশনটা তোমাদের এখন লাগবে, কারণ এটা হচ্ছে শপথ। এটাকে আমরা কি বলি? হিপোক্রেটিক ওথ। জেনেভা ডিক্লারেশন আরেক নাম হিপোক্রেটিক ওথ। অনেক সময় আমরা জিজ্ঞাসা করি হিপোক্রেটিক ওথ গুলা বলো। হ্যাঁ, তো হিপোক্রেটিক ওথ যে কথা, জেনেভা ডিক্লারেশন কিন্তু একই কথা, ঠিক আছে? তা আমরা অনেক সময় জিজ্ঞাসা করি, বলি হিপোক্রেটিক ওথ গুলা বলেন, হ্যাঁ, অথবা জেনেভা ডিক্লারেশন বলো। আচ্ছা, জেনেভা ডিক্লারেশনটা এত ইম্পর্টেন্ট, এটা তোমরা এখন পড়তেছো, এখন তোমরা ডাক্তারি পড়তেছো, এখন লাগবে। এবং কি পাশ করার পরে তোমরা কিন্তু এই শপথ নিবা, যে শপথটা নিবা, এই শপথ কিন্তু এই জেনেভা ডিক্লারেশন, এই শপথটা পাঠ করে তোমরা প্রফেশনাল লাইফে ঢুকবা কিন্তু, ঠিক আছে? সুতরাং এই জন্য এটা ইম্পর্টেন্স খুব বেশি, ফরেনসিক মেডিসিনে এটার ইম্পর্টেন্স খুবই বেশি। জেনেভা ডিক্লারেশন যদি আমরা কেউ যদি না পারে, তখন কিন্তু আমরা নেগেটিভ মার্ক দিই, ঠিক আছে? এটা এত ইম্পর্টেন্ট। এই জেনেভা ডিক্লারেশন যদি না পারে কেউ, হ্যাঁ, তখন আমরা এটা কি দিই? নেগেটিভ মার্ক করি, ঠিক আছে? আমরা শুধু এই জন্য এটা ছোটস্থ মুখস্থ রাখতে হবে। জেনেভা ডিক্লারেশন স্যাররা এত পছন্দ করে, স্যাররা অনেক সময় জানতে চায় মানে ছোটস্থ মুখস্থ। স্যার বলে আপনি বলতে থাকেন, 13টা পয়েন্ট আছে জেনেভা ডিক্লারেশন, ঠিক আছে? স্যার বলে আপনি বলতে থাকেন পয়েন্ট গুলা, তখন ছোটস্থ মুখস্থ বলতে হয়, এক নিঃশ্বাসে বলার চেষ্টা করতে হয়, ঠিক আছে? মানে এতটা ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এখানে তোমাদের স্যাররা তোমাদের ডিটেলস পড়াইছেন অবশ্যই। আমি ডিটেলস বলতেছি না, আমি জাস্ট একটু হাইলাইট করে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? তাহলে জেনেভা ডিক্লারেশনে তোমার এখান থেকে কি কি জিজ্ঞাসা করে স্যাররা বলেন, 13টা পয়েন্ট বলেন, তখন আপনাকে 1 নম্বর পয়েন্ট থেকে শুরু করতে হবে। 1 নম্বর থেকে 13টা পয়েন্ট আপনাকে বলতে হবে। আর ভিতরে অনেক সময় স্যার তোমাকে থামাই দিবে বা অনেক কিছু এক্সট্রা কোশ্চেন জিজ্ঞাসা করবে, রিলেটেড কোশ্চেন জিজ্ঞাসা করবে। যেমন জিজ্ঞাসা করতে পারে স্যার, এটা আপডেট ফর্ম কখন? হ্যাঁ, এটা লাস্ট। কারণ আপডেট ফর্মটা কেন জিজ্ঞাসা করবে তোমাকে? কারণ জেনেভা ডিক্লারেশনে আগে ছিল হচ্ছে তোমার 11টা পয়েন্ট, কিন্তু নতুন সংযোজন করা হয়েছে আরো 2টা পয়েন্ট এবং কিছু চেঞ্জ করা হয়েছে। টোটাল আমরা এখন 13টা পয়েন্টের যে ফর্মটা আছে, এটা হচ্ছে আপডেটেড ফর্ম অফ জেনেভা ডিক্লারেশন, ঠিক আছে? এই জন্য স্যাররা জিজ্ঞাসা করে লাস্ট কত সালে আপডেট করা হয়েছে, তোমার ডেটটা জিজ্ঞাসা করে। ডেট হচ্ছে তোমার 2017 সালের 14 অক্টোবর। লাস্ট আপডেটেড ফর্ম অফ জেনেভা ডিক্লারেশন 2017 সালের 14 অক্টোবর। 2017 সালের 14 অক্টোবর যেটা আপডেট করা হয়েছে ওটাই আমরা ফলো করি এখন, ঠিক আছে? আচ্ছা, তাহলে 13টা পয়েন্ট তোমরা বলবা। এরপর 13টা পয়েন্টের মধ্যে তোমাকে জিজ্ঞাসা করবে, অনেক সময় স্যাররা আলাদাভাবে জিজ্ঞাসা করে 11 নম্বর পয়েন্টটা বলেন, ঠিক আছে? 11 নম্বর পয়েন্টে কি ছিল? যেমন এখানে আমার লেখা আছে, I will attend to my own health, well-being and attitude in order to provide care of the highest standard, ঠিক আছে? তো এটা হলো তোমার 11 নম্বর হাইয়েস্ট স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে তোমার কি 11 নম্বর পয়েন্ট। তো স্যাররা আলাদাভাবে অনেক সময় বলে 11 নম্বর পয়েন্টে বলেন। কেন বলে? কারণ এই পয়েন্টের অর্থ কি? এই যে কথাটা বললো ওরা, এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে যিনি হচ্ছে চিকিৎসক, উনি যদি কি থাকেন? সুস্থ থাকেন। উনি যদি হেলদি থাকেন, উনি যদি সুস্থ থাকেন, তাহলে না উনি কি করতে পারবে? কমিউনিটিকে চিকিৎসা প্রোভাইড করতে পারবে, চিকিৎসা দিতে পারবে, ঠিক আছে? এই জন্য আগে ডাক্তারকে সুস্থ থাকতে হবে, চিকিৎসককে সুস্থ থাকতে হবে, তাহলে তিনি রোগীকে সেবা দিতে পারবেন। এই জন্য স্যাররা অনেক সময় বলে 11 নম্বর পয়েন্টে বলেন, আগে নিজের সুস্থতা, এরপরে হচ্ছে রোগীর ব্যাপারটা আসে আর কি, নিজের ব্যাপারটা এরপর রোগীর ব্যাপারটা। এই জন্য স্যাররা অনেক সময় 11 নম্বর পয়েন্টে আলাদাভাবে পয়েন্ট আউট করে এবং জিজ্ঞেস জানতে চাই। বা অনেক সময় বলে এই পয়েন্টটা কাদের জন্য? স্যাররা বলে 11 নম্বর পয়েন্টটা বা ডাক্তারদের জন্য একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টটা আপনারা বলেন। তখন তোমাকে বলতে হবে 11 নম্বর পয়েন্ট। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। কথা বুঝতে পারছো কিনা? ইয়েস স্যার, বুঝতে আচ্ছা জি স্যার। আচ্ছা, না বুঝলে রেসপন্স করবা, ঠিক আছে? স্যার আরেকবার বলেন 11 নম্বর পয়েন্ট সম্বন্ধে কি বলছেন? 11 নম্বর পয়েন্ট হচ্ছে অনেক সময় স্যাররা টোটাল 13টা পয়েন্টই বলতে হবে, কিন্তু অনেক সময় আলাদাভাবে জিজ্ঞাসা করে যে ডাক্তারদের জন্য একটা পয়েন্ট সংযোজিত হয়েছে জেনেভা ডিক্লারেশনে, এই পয়েন্ট কত নম্বর? এটা হচ্ছে 11 নম্বর পয়েন্ট, ঠিক আছে? হ্যাঁ, 11 নম্বর পয়েন্টটা তোমরা জানো, I will attend to my own health, well-being and attitude in order to provide care of the highest standard. And well-being and abilities in order to provide case of the highest standard. Clear? আচ্ছা, এরপরে আসি আমি জেনেভা ডিক্লারেশন গেল এতটুকু, জেনেভা ডিক্লারেশন এতটুকু। এরপরে তোমাকে চলে আসবে বিএমডিসি। বিএমডিসি নিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করি আমরা, ঠিক আছে? বিএমডিসি মধ্যে আমরা কি কি জিজ্ঞাসা করি? ডিফাইন বিএমডিসি।
ডিফাইন বিএমডিসি। বিএমডিসি কাকে বলে, ঠিক আছে? আচ্ছা, এরপরে জিজ্ঞেস করি লোকেশন অফ বিএমডিসি, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেকে লোকেশন অফ বিএমডিসি জানে না, তো এটা না এটা ঠিক আছে। লোকেশন অফ বিএমডিসিটা স্যাররা খুব ইম্পর্টেন্স দেয়, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা লোকেশনটা কোথায় তোমরা জানো, এরপর আমি বলে দিচ্ছি। ইট ইজ লোকেটেড অ্যাট 86 বিজয়নগর 2003 শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ঢাকা, ঠিক আছে? অর্থাৎ এত কথা যদি মনে না থাকে তাহলে তুমি সংক্ষেপে বলতে পারো বিজয়নগর শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ঢাকা, ঠিক আছে? এই দুইটা কথা বললেও হয়ে যায়। কি বলছি বুঝতেছো? কথা বুঝতেছো? Yes, sir. এখানে তোমার অনেক 86 203 এগুলো অনেক সময় মনে থাকে না, ঠিক আছে? তখন তুমি যদি দুইটা কথা বলো, স্যার বিএমডিসি লোকেশনটা কোথায়, বিজয়নগর শহীদ নজরুল ইসলাম সরণি, ঢাকা, এতটুকু বললে স্যাররা অ্যাকসেপ্ট করে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ডিফাইন বিএমডিসি, লোকেশন অফ বিএমডিসি গেল। এরপর তোমাকে জিজ্ঞেস করবে হাউ বিএমডিসি ইজ ফর্ম। হ্যাঁ, বিএমডিসি তোমার কিভাবে ফর্ম হয়, মানে এখানে কারা কারা আছে বিএমডিসি যে সংস্থাটা, এই সংস্থার মধ্যে কারা কারা মেম্বার, তো ওইটাকে বলা হয় হাউ বিএমডিসি ইজ ফর্ম। কিভাবে জিজ্ঞেস করে স্যাররা, তোমার এখানে একজন প্রেসিডেন্ট থাকে, ভাইস প্রেসিডেন্ট থাকে, ঠিক আছে? তারপর এখানে তোমার কি জিজি হেলথের যারা চিকিৎসক এরা থাকেন, গভর্নমেন্ট মেডিকেল, নন গভর্নমেন্ট মেডিকেল, এখানে চিকিৎসকরা থাকেন, ঠিক আছে? কারা তাদের নিয়ে তৈরি হয় বিএমডিসি, হাউ বিএমডিসি ইজ ফর্ম জিজ্ঞাসা করে। আচ্ছা, এরপরে ফাংশন, খুবই ইম্পর্টেন্ট। বিএমডিসি কি কি ফাংশন আছে, হ্যাঁ, হোয়াট আর দ্য ফাংশন অফ বিএমডিসি, এক নিঃশেষে বলতে হবে। পাঁচটা ফাংশন আছে, আমার কাছে এখানে লেখা আছে 5টা ফাংশন, ঠিক আছে? স্যাররাও পড়াইছে তোমাদেরকে। হ্যাঁ, এই 5টা ফাংশন এক নিঃশেষে বলতে হবে, খুব ইম্পর্টেন্ট। এটা না পারলে আমরা নেগেটিভ মার্কস দিই অনেক সময়, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিএমডিসি গেল এতটুকু। বিএমডিসি থেকে তোমাকে এতটুকু জিজ্ঞাসা করবে, ডিফাইন বিএমডিসি, লোকেশন অফ বিএমডিসি, হাউ বিএমডিসি ইজ ফর্মড, হোয়াট আর দ্য ফাংশন অফ বিএমডিসি, এতটুকু। আর কিছু জিজ্ঞাসা করবে না বিএমডিসি থেকে, পারলে এতটুকু জিজ্ঞাসা করবে। আচ্ছা, এরপর হচ্ছে বিএমএ, ডিফাইন বিএমএ। বিএমএ কাকে বলে, ঠিক আছে? হোয়াট আর দ্য ফাংশন অফ বিএমএ, বিএমএ কি কি ফাংশন আছে তোমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? বিএমএ কোথায় কোথায় বিএমডিসি কিন্তু বাংলাদেশে একটা, এটা বেসিক পার্থক্য মনে রাখবা। বিএমডিসি কিন্তু বাংলাদেশে একটাই আছে, শুধু বিজয়নগর, ঢাকাতে আছে, ঠিক আছে? আর বিএমএ তোমার কোথায় আছে, বিভাগ। আমাদের যে ডিভিশন গুলো, প্রত্যেকটা ডিভিশন পর্যায়ে কি আছে, বিএমএ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আছে, ঠিক আছে? চট্টগ্রামে কোথায়, অনেক সময় স্যাররা জানতে চায় চট্টগ্রামে কোথায়, বিএমএ ভবনটা কোথায় চট্টগ্রামে? চট্টগ্রামে কোথায় বলো তো, বিএমএ ভবন বা বিএমএ চট্টগ্রামে কোথায়? কারো জানা আছে? নো স্যার। কি বলো, স্যাররা তো পড়াইছে অবশ্যই। স্যার এটা বলে নাই। বেলালউদ্দিন বলো, বিএমএ ভবন কোথায় চট্টগ্রামে? স্যার পড়াইছে স্যার, কিন্তু আমাদের মনে নেই তো। আচ্ছা, ইয়া বলো, আফনান বলো তো, আফনান রোল 45, আফনান বলো তো বিএমএ টা কোথায় চট্টগ্রামে, লোকেশনটা বলো। আফনান, হ্যাঁ, বিএমএ লোকেশনটা বলো তো, বিএমএ লোকেশন। স্যার জিসি তে। হ্যাঁ, জিসি তে তোমার জিসি বললে হবে, ঠিক আছে? জিসি বললে হবে, ঠিক আছে? আফনান কি আছো, শোনা যাচ্ছে, কথা শুনতে পারতেছো? মনিটর রেসপন্স না করলে হবে, কথা শুনতেছো না মনে হয়। আচ্ছা, হোয়াট আর দ্য এরপরে তোমাকে জিজ্ঞাসা করতে পারে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন বিএমডিসি এন্ড বিএমএ, ঠিক আছে? বিএমডিসি এন্ড বিএমএ দুটার মধ্যে কি কি ডিফারেন্স আছে এটা তোমাদেরকে জিজ্ঞাসা করবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা জিজ্ঞাসা করি রাইট এন্ড প্রিভিলেজ অফ এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। হোয়াট আর দ্য রাইটস এন্ড প্রিভিলেজ অফ এ
রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, অর্থাৎ একজন চিকিৎসকের একজন কি কি রাইট এন্ড প্রিভিলেজ আছে, হ্যাঁ, অর্থাৎ কি কি দায়িত্ব এবং কর্তব্য আছে এটা আমরা জিজ্ঞাসা করি। অনেকগুলো পয়েন্ট আছে, 10টা 12টা পয়েন্ট আছে এখানে, যতগুলা মনে থাকে। হ্যাঁ, স্যার কোশ্চেনটা একটু আবার বলে দিচ্ছি। রাইট এন্ড প্রিভিলেজ অফ এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, ঠিক আছে? What are the rights and privileges of a registered medical practitioner? অর্থাৎ একজন ডাক্তারের কি কি দায়িত্ব কর্তব্য আছে। এটা কি স্যাররা পড়াইছে? স্যাররা এই ইয়াটা পড়াইছে, রাইট এন্ড প্রিভিলেজ অফ এ মেডিকেল প্র্যাকটিশনার, স্যাররা কি পড়াইছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা জিজ্ঞাসা করি কিন্তু, হ্যাঁ, স্যাররা জিজ্ঞাসা করেন এগুলো। আচ্ছা, এরপরে আসি আমরা প্যানেল এর একটা তোমাদের টার্ম আছে প্রফেশনাল ডেথ সেন্টেন্স। প্রফেশনাল ডেথ সেন্টেন্স এটা 3টা নাম, ঠিক আছে? স্যাররা যে কোনো নামে কোশ্চেনটা করে কিন্তু, ঠিক আছে? আমরা যে কোনো নামে কোশ্চেনটা করি। এক ডিফাইন প্রফেশনাল ডেথ সেন্টেন্স। প্রফেশনাল ডেথ সেন্টেন্সটা কি, ঠিক আছে? আমরা জিজ্ঞাসা করি অনেক সময়। তারপর হচ্ছে তোমার প্যানেল এরেজার। হ্যাঁ, প্যানেল এরেজার কি? অর এরেজার অফ নেম ফ্রম বিএমডিসি, ঠিক আছে? এরেজার অফ নেম ফ্রম কি? বিএমডিসি। এই 3টা কিন্তু তোমার একই অ্যান্সার। এই 3টা অ্যান্সার কি হবে? একই হবে। এর কোশ্চেন কি বললাম? ডিফাইন প্রফেশনাল ডেথ সেন্টেন্স অর ডিফাইন প্যানেল এরেজার অর ডিফাইন এরেজার অফ নেম ফ্রম বিএমডিসি। 3টা অ্যান্সার একই, ঠিক আছে? কোশ্চেন কিন্তু 3টা, কিন্তু 3টার অ্যান্সার হচ্ছে একই। তাহলে প্রফেশনাল ডেথ সেন্টেন্সটা কি এটা তোমরা জানো, স্যাররা অলরেডি পড়াইছেন তোমাদের। এটা হচ্ছে তোমার কি? প্যানেল কি বলছেন? হ্যাঁ, কি বলছো? তো ডেথ সেন্টেন্সের পর ওটা কি বলছেন? প্যানেল প্যানেল এরেজার, PENAL, প্যানেল PENAL এরেজার, হ্যাঁ, ERASURE, প্যানেল এরেজার, ঠিক আছে? আচ্ছা, তার প্রফেশনাল ডেথ সেন্টেন্স অর প্যানেল এরেজার অর এরেজার অফ নেম ফ্রম বিএমডিসি। 3টা কোশ্চেনের অ্যান্সার একই। তাহলে প্রফেশনাল ডেথ সেন্টেন্সটা কি? এটা হচ্ছে তোমার যদি কোনো কারণে, যে কোনো কারণে যদি বিএমডিসির রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হয় কোনো চিকিৎসকের, হ্যাঁ, যে কোনো কারণে যদি কোনো চিকিৎসকের বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার ক্যান্সেল করা হয়, তখন তাকে বলা হয় কি? প্রফেশনাল ডেথ সেন্টেন্স অর প্যানেল এরেজার অর ইরেজার অফ নেম ফ্রম বিএমডিসি। 3টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু একই। ক্লিয়ার? জি স্যার। Erasure of name from the professional registered due to infamous conduct in any professional respect which deprives the practitioner of all the privileges of a registered practitioner is called professional death sentence. অর্থাৎ আমি যেটা বুঝাই বললাম এই জিনিসটাই, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তোমার তাহলে মেডিকেল ইথিক্স থেকে মোটামুটি এগুলোই। তাহলে তোমার এখানে জেনেভা মেডিকেল ইথিক্সটা কি, জেনেভা ডিক্লারেশন কি, এরপর হচ্ছে তোমার বিএমএ কি, বিএমডিসি কি, এবং এগুলোর মধ্যে ডিফারেন্স কি কি, ফাংশন কি, প্যানেল প্রফেশনাল ডেথ সেন্টেন্স আর প্যানেল এরেজার কি, এই রাইটস এন্ড প্রিভিলেজ অফ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, এতটুকু আমরা জিজ্ঞাসা করি, এগুলোই আমরা জানতে চাই, ঠিক আছে? এখান থেকে তোমাদের রিলেটেড একটা কোশ্চেন জিজ্ঞাসা করে অনেক সময় স্যাররা, যেমন তোমার এই যে তুমি যে ডাক্তার হবা, ঠিক আছে? ডাক্তার হওয়ার পরে তোমাকে একটা কি দিবে? রেজিস্ট্রেশন নাম্বার দিবে। তোমাকে একটা কি নাম্বার দেওয়া হবে? রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বারটা কে দিবে? বিএমডিসি। এভাবে স্যাররা জানতে চাই যে তোমার নাম্বারটা, হ্যাঁ, তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা কে দিবে? তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবে হচ্ছে বিএমডিসি, ঠিক আছে? আর মেডিকেল সার্টিফিকেট সিএমইউ। বিএমডিসি তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার চিকিৎসা দেওয়ার জন্য, হ্যাঁ, বা ডাক্তারি করার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার, এটা দিবে কে? বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কি কাউন্সিল, হ্যাঁ, মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল। কাউন্সিল।
হ্যাঁ, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল, ঠিক আছে। আচ্ছা, আর তোমার এই তোমার যে মেডিকেল সার্টিফিকেট, তোমাকে একটা সার্টিফিকেট দিবে না, তোমাকে একটা মেডিকেল সার্টিফিকেট দিবে, আবার রেজিস্ট্রেশন নাম্বারও দিবে, রেজিস্ট্রেশন নাম্বার বিএমডিসি দিবে। তাহলে তোমার যে মেডিকেল সার্টিফিকেট, তুমি ডাক্তার হয়েছে, এটা সার্টিফিকেট দিবে, মেডিকেল সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা কে দিবে? এই সার্টিফিকেট ডিএমএ সিএমইউ দিবে। হ্যাঁ, রাইট, সিএমইউ দিবে, ঠিক আছে। চিটাগাং মেডিকেল ইউনিভার্সিটি। চিটাগাং মেডিকেল ইউনিভার্সিটি, ঠিক আছে। আগে আগে তোমরা ছিলা কিসের মধ্যে? তোমরা ছিলা আগে হচ্ছে কিন্তু কার আন্ডারে? তোমরা ছিলা মেডিকেল সিইউর আন্ডারে। হ্যাঁ, চিটাগাং ইউনিভার্সিটি আন্ডারে ছিলা, কিন্তু এখন তোমরা সিএমইউ আন্ডারে, ঠিক আছে। চিটাগাং মেডিকেল ইউনিভার্সিটি আন্ডারে, ক্লিয়ার? ঠিক আছে। জি স্যার। তাহলে আমাদের ইয়েটা গেল, মেডিকেল ইথিক্সটা গেল। হ্যাঁ, এরপরে আসতেছি আমরা 3 নাম্বার আইটেম আমাদের কি ছিল? লিগ্যাল প্রসিডিউর। স্যার বলছেন আমাকে, স্যার পড়াইছেন, হ্যাঁ, লিগ্যাল প্রসিডিউর পড়াইছেন, স্যার বলছেন আমাকে। হ্যাঁ, তাহলে লিগ্যাল প্রসিডিউর, লিগ্যাল প্রসিডিউর থেকে আমরা কি কি জিজ্ঞাসা করি? আমার কাছে কিন্তু সব রেডি করা আছে, বুঝছো, এখন ওই মানে শীট টিট সব রেডি করা আছে, যেগুলো স্যাররা পড়াই বা আমরা কম্বিনেশন করে পড়াই, সব আছে আমাদের। এখান থেকে আমরা কোশ্চেন গুলো করি সাধারণত। হ্যাঁ, আর তোমরা তো এই বই কি কোনটা কিনছো? রেডি কিনছো নাকি? জি স্যার। রেডি থেকে আমরা সাধারণত, আমাদের কিন্তু অনেকগুলো বই আছে, যেমন মোদি, ডাক্তার মোদি সাহেবের একটা বই আছে, তারপর হচ্ছে তোমার রেড্ডি স্যারের একটা বই আছে। হ্যাঁ, রেড্ডি স্যারেরও একটা বই আছে। আমরা সাধারণত ওই রেড্ডি থেকে যদি তোমরা অ্যান্সার করো, হ্যাঁ, রেড্ডি থেকে রেফারেন্সে যদি অ্যান্সার করো, আমরা অ্যাকসেপ্ট করি, ঠিক আছে। বা মোদি স্যারের রেফারেন্সে যদি, মোদি স্যারের বইটা আর একটু ডিটেলস বেশি, তো রেড্ডিটা মোটামুটি সবাই মোটামুটি পড়ে। হ্যাঁ, সবাই মোটামুটি এখানে উপস্থাপনটা সহজভাবে মোটামুটি উপস্থাপন করা আছে। রেড্ডি রেফারেন্স যদি তোমরা দাও, আমরা কিন্তু অ্যাকসেপ্ট করি, ঠিক আছে। তাহলে মেইন তোমাদের যে বুক লিস্ট, মানে মেইন বুক তাহলে কি? রেড্ডি, হ্যাঁ, ডক্টর নারায়ণ রেড্ডি স্যারের যে বইটা, ওইটা আর একটা মোদি বই তোমরা নিতে পারো। হ্যাঁ, মোদি বইটা আবার একটু ডিটেলস বেশি আর কি। হ্যাঁ, রেড্ডিটা যদি তোমরা আয়ত্ত করতে পারো এনাফ, এবং মোদি স্যারের বইটা কালেকশনে রাখতে পারো, ঠিক আছে। ওইটাও লাগে তোমার বিভিন্ন, অনেক সময় এখন লাগবে অথবা পরবর্তীতে লাগবে, ডাক্তার হয়ে যাওয়ার পরেও কিন্তু লাগে মোদি স্যারের বইটা, ঠিক আছে। তাহলে রেড্ডি আমার পরামর্শ, মিনিমাম তোমার রেড্ডি বইটা রাখলে হবে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি আমরা 3 নম্বর আইটেম, ঠিক আছে। এখন একজন জয়েন দিচ্ছে, ওর নাম কি? আকিলা হোসাইন। এখন এত লেটে জয়েন করতে হবে। আচ্ছা, তাহলে 3 নম্বর হচ্ছে তোমার লিগ্যাল প্রসিডিউর। হ্যাঁ, লিগ্যাল প্রসিডিউর থেকে আমরা কি কি জিজ্ঞাসা করি? এভিডেন্স উইটনেস কোর্ট সামন ডিপোজিশন, ঠিক আছে। এই টপিকস গুলো স্যার তো পড়াই ফেলছেন, লিগ্যাল প্রসিডিউর বলছেন আমাকে। আচ্ছা, আমি তাহলে এভিডেন্সে আসি প্রথমে। এভিডেন্স কি? ডিফাইন এভিডেন্স। স্যাররা জিজ্ঞাসা করেন ডিফাইন এভিডেন্স কি? হোয়াট আর দ্য টাইপস অফ এভিডেন্স। এভিডেন্সে কি কি টাইপস আছে তোমরা জানো? টু টাইপস এভিডেন্স হচ্ছে, টু টাইপস, অরাল এভিডেন্স এন্ড ডকুমেন্টারি এভিডেন্স, ঠিক আছে। অরাল এভিডেন্স এন্ড ডকুমেন্টারি এভিডেন্স, ঠিক আছে। আমরা বেশি জিজ্ঞাসা করি ডকুমেন্টারি এভিডেন্সটা। স্যাররা এভিডেন্স জিজ্ঞাসা করলে তোমাকে অবশ্যই ডকুমেন্টারি এভিডেন্স জিজ্ঞাসা করবেই, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে তোমার এভিডেন্স জিজ্ঞাসা করলে অবশ্যই তোমাদেরকে ডকুমেন্টারি এভিডেন্সটা জিজ্ঞাসা করবে। ডকুমেন্টারি এভিডেন্সের মধ্যে কি কি আছে? 3 ধরনের এভিডেন্স আছে: মেডিকেল সার্টিফিকেট, মেডিকো লিগ্যাল রিপোর্ট এন্ড ডাইং ডিক্লারেশন। তাহলে ডকুমেন্টারি এভিডেন্স আমার কি কি আছে? 3 ধরনের: মেডিকেল সার্টিফিকেট, মেডিকো লিগ্যাল রিপোর্টস এন্ড ডাইং ডিক্লারেশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে নট ডাইং ডিপোজিশন, তোমরা কিন্তু ডাইং ডিপোজিশন কখনো বলবা না। অনেকে
অনেকে ভুল করে বলে ডকুমেন্ট এভিডেন্স 4টা, আসলে না 4টা না, ডকুমেন্ট এভিডেন্স 3টা: মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল রিপোর্টস এন্ড ডাইং ডিক্লারেশন, নট ডাইং ডিপোজিশন। ডাইং ডিপোজিশন এভিডেন্সের পার্ট না, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা ভুল হয়ে যায় আমাদের, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে তোমাকে এরপর জিজ্ঞাসা করবে মেডিকেল সার্টিফিকেট কি কি আছে। তোমরা জানো, তোমরা তো এমনি অনেকগুলো সার্টিফিকেট নাম জানো: হেলথ সার্টিফিকেট, ইলনেস সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, ঠিক আছে, সিক সার্টিফিকেট, এগুলো হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। আর মেডিকেল রিপোর্টস কি কি আছে? যেমন ইনজুরি রিপোর্ট, কোন একটা ভিকটিমের যদি ইনজুরি হয়, তাহলে আমরা তাকে ইনজুরি সার্টিফিকেট দেই। চিকিৎসকরা তাকে কি দেয়? সার্টিফাইড ইনজুরি সার্টিফিকেট দেয়, ঠিক না? তাহলে তোমার ইনজুরি সার্টিফিকেট, তারপর পোস্টমর্টম রিপোর্ট আছে, হ্যাঁ, পোস্টমর্টম মানে ময়নাতদন্ত একটা রিপোর্ট, তারপর ইনজুরি রিপোর্ট, ঠিক আছে, তারপর হচ্ছে রিপোর্ট অফ প্রেগনেন্সি, অ্যাবর্শন, ডেলিভারি, এগুলো আমরা রিপোর্ট করি, ঠিক আছে? প্রেগনেন্সি, অ্যাবর্শন, ডেলিভারি, এগুলো হচ্ছে সব মেডিকেল রিপোর্ট। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। এরপর হচ্ছে তোমার 3 নাম্বারটা হচ্ছে তোমার ডাইং ডিক্লারেশন। তো ডাইং ডিক্লারেশন, তাহলে এগুলো হচ্ছে আমাদের মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্স। তাহলে এভিডেন্স তোমাকে জিজ্ঞাসা করবে এভিডেন্স কি? তাহলে এভিডেন্স 2 ধরনের, হ্যাঁ, ডাইরেক্ট এভিডেন্স এন্ড তোমার অরাল এভিডেন্স এন্ড ডকুমেন্টারি এভিডেন্স। অরাল এভিডেন্স আবার 3 ধরনের আছে, তোমরা জানো: ডাইরেক্ট, ইনডাইরেক্ট এন্ড হিয়ারসে। আর তোমার ডকুমেন্টারি হচ্ছে 3 ধরনের: মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল রিপোর্টস এন্ড ডাইং ডিক্লারেশন। এরপর তোমাকে জিজ্ঞাসা করবে মেডিকেল রিপোর্ট কি কি আছে, মেডিকেল সার্টিফিকেট কি কি আছে। এগুলো সাথে খুবই পছন্দ, হ্যাঁ, সার্টিফিকেটের নামগুলা, রিপোর্টস এর নামগুলা। ক্লিয়ার? এগুলো জিজ্ঞাসা করে। আচ্ছা, গেল। এরপর হচ্ছে এভিডেন্স গেল। এরপরে আমরা ডাইং ডিক্লারেশন কি, ডাইং ডিপোজিশন কি, এগুলো আমরা জিজ্ঞাসা করি, ঠিক আছে? তাহলে ডাইং ডিক্লারেশন কি, ডাইং ডিপোজিশন কি, এই দুটার মধ্যে কি কি ডিফারেন্স আছে? হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ডাইং ডিক্লারেশন এন্ড ডাইং ডিপোজিশন আমরা জিজ্ঞাসা করি, ঠিক আছে? আচ্ছা, এগুলো পারলে আমরা, এখানে কিন্তু অনেক বোঝার ব্যাপার আছে, এগুলো স্যাররা তোমাদেরকে এভাবে পড়াইছেন, ডিটেলস পড়াইছেন আর কি, হ্যাঁ, ডিটেলস পড়াইছেন, ডিটেলস পড়লে তুমি বুঝতে পারবা, কোনো অসুবিধা হবে না আশা করি, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে তোমার ডিপোজিশন কি আমরা জিজ্ঞাসা করি। ডিপোজিশন কি, হোয়াট আর দ্য পার্টস অফ ডিপোজিশন, ঠিক আছে? ডিফাইন ডিপোজিশন, হোয়াট আর দ্য, শোনা যাচ্ছে? জি স্যার। স্যার যাচ্ছে। শোনা যাচ্ছে। তাহলে তোমার ডিপোজিশন কি, ডিফাইন ডিপোজিশন, হোয়াট আর দ্য পার্টস অফ ডিপোজিশন আমরা জিজ্ঞাসা করি, হ্যাঁ। এই ডিপোজিশন থেকে এতটুকু, ডিপোজিশন, ডিফাইন ডিপোজিশন, হোয়াট আর দ্য পার্টস গুলো তোমরা জানো, পার্টস এক্সামিনেশন ইন চিফ, তারপর ক্রস এক্সামিনেশন, রি এক্সামিনেশন, কোশ্চেন বাই দ্য জাজ, 4টা পার্ট ছিল, ঠিক আছে? আচ্ছা, এতটুকু হচ্ছে আমার ডিপোজিশন থেকে। এরপর আসে উইটনেস কি আমরা জিজ্ঞাসা করি, ডিফাইন উইটনেস, হ্যাঁ। উইটনেস থেকে আমরা কি কি জিজ্ঞাসা করি? ডিফাইন উইটনেস মানে কি? সাক্ষী, মানে সব বোঝার জন্য কি সহজ ভাষায় কোর্টে যারা সাক্ষী দেয় ওনাদেরকে আমরা উইটনেস বলি, ঠিক আছে? তাহলে ডিফাইন উইটনেস জিজ্ঞাসা করবে, এটা বলতে হবে উইটনেস কাকে বলে, হ্যাঁ। হোয়াট আর দ্য টাইপস অফ উইটনেস। আচ্ছা, এখানে লেখা আছে যে উইটনেস কি, উইটনেস ইজ এ পারসন হু, তোমাদের বলতে হবে উইটনেস ইজ এ পারসন হু গিভস এভিডেন্স রিগার্ডিং ফ্যাক্টস ইন দ্য কোর্ট অফ ল ইজ কল্ড উইটনেস। এটা বলতে হবে কিভাবে, হ্যাঁ। ডেফিনেশন গুলো সুন্দর করে বলতে হবে, ডেফিনেশন গুলো ভালো করে বললে ইমপ্রেশন ভালো হয়ে যায়, ঠিক আছে? মার্কসটা স্যাররা ভালো দেয়, ইমপ্রেশনটা ভালো হয়, পরে কোশ্চেন গুলো স্যাররা ইনভাইট করে, ঠিক আছে? অর্থাৎ ইমপ্রেশনটা ভালো হয়ে যায় এক কথায়, ঠিক আছে? আচ্ছা, হোয়াট আর দ্য টাইপস অফ উইটনেস? টাইপস অফ উইটনেস 3 ধরনের, তোমরা জানো: কমন উইটনেস, এক্সপার্ট উইটনেস, পোস্টাল উইটনেস। এবং তুমি কি ধরনের এগুলো এরপর স্যাররা ভিতরে যাবে, তোমাদের ভিতরের দিকে ডিটেইলস কোশ্চেন গুলো জিজ্ঞাসা করবে স্যাররা, ঠিক আছে? যেমন এক্সপার্ট উইটনেস জিজ্ঞাসা করতে পারে, স্যার তুমি কি ধরনের উইটনেস, তুমি পরীক্ষার্থী, তুমি কি ধরনের উইটনেস? তখন তোমাকে বলতে হবে, স্যার আমি বোথ উইটনেস, কমন এন্ড এক্সপার্ট, ঠিক আছে? কেন কমন উইটনেস? মনে করো দুইজন ব্যক্তির মধ্যে মারামারি হচ্ছে, দুইজন সাধারণ ব্যক্তির মধ্যে মারামারি হচ্ছে, এখন তুমি তৃতীয় ব্যক্তি হিসেবে যদি দেখো ওই দুজনের মধ্যে কি হচ্ছে, মারামারি হচ্ছে, ঠিক আছে? তাহলে তুমি হচ্ছে এক্ষেত্রে কমন উইটনেস। আর এক্সপার্ট উইটনেস কখন? মনে করো ওই দুইজন ব্যক্তির মধ্যে মারামারি হলো, এর ফলে কি একজন আরেকজনকে আঘাত করলো, তাহলে আঘাত করলে কি হবে? একটা ইনজুরি হবে বা একটা উন্ড হবে, একটা উন্ড বা ইনজুরি হবে। এখন তুমি যেহেতু ডাক্তার, তুমি কি করতে পারবা? ওই উন্ড বা ইনজুরি ডেসক্রিপশন দিতে পারবা, ঠিক না? ডেসক্রিপশন দিতে পারবা।
কিন্তু সাধারণ মানুষ কিন্তু ওই উন্ড বা ইনজুরিটার ডেসক্রিপশন দিতে পারবে না। হ্যাঁ, ও কিন্তু ওই উন্ডের মার্জিন কি, বা তোমার মার্জিন কি রেগুলার নাকি ইরেগুলার, ঠিক আছে, এস কেমন, এটা ফ্লোর কেমন, ঠিক আছে, বা ফরেন বডি, অনেক যে ডেসক্রিপশন গুলা এগুলো তুমি দিতে পারবা, কিন্তু একজন সাধারণ মানুষ দিতে পারবে না। সুতরাং এই ক্ষেত্রে তুমি হচ্ছে এক্সপার্ট উইটনেস। সুতরাং তোমাকে যদি জিজ্ঞাসা করে তুমি কি ধরনের উইটনেস, তখন বলতে হবে বোথ কমন এন্ড এক্সপার্ট উইটনেস। ক্লিয়ার? স্যার কমন উইটনেস কেন এটা একটু বলেন। কমন উইটনেসটা হচ্ছে তোমার মনে করো দুইজন ব্যক্তির মধ্যে ফাইট হচ্ছে, হ্যাঁ, দুইজন ব্যক্তির মধ্যে এ এন্ড বি, এ এন্ড বি, এ হচ্ছে একজন ব্যক্তি, বি হচ্ছে আরেকজন ব্যক্তি, এ এবং বির মধ্যে কি হচ্ছে, ফাইট হচ্ছে, তুমি হচ্ছে সি, হ্যাঁ, তুমি ওই ফাইটটা অবজার্ভ করলা, তাহলে এই ক্ষেত্রে সি হচ্ছে তুমি, এবং সি হচ্ছে তোমার কমন উইটনেস। ক্লিয়ার? সি হচ্ছে এই ক্ষেত্রে কমন উইটনেস। হ্যাঁ, আচ্ছা, এরপর তাহলে এক্সপার্ট উইটনেসের কি কি উদাহরণ আছে জিজ্ঞাসা করে, ঠিক আছে, এক্সপার্ট উইটনেসের উদাহরণগুলো, এই কমন উইটনেসটা বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, গুড। আচ্ছা, এরপর হচ্ছে তোমার এক্সপার্ট উইটনেস। এক্সপার্ট উইটনেসে অনেক সময় আমরা জিজ্ঞাসা করি কয়েকটা এক্সাম্পল বলেন, তখন তোমরা কি বলবা? যেমন ডক্টর, ফায়ার আর্ম এক্সপার্ট, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, হ্যান্ড রাইটিং এক্সপার্ট, এটা হচ্ছে তোমার এক্সপার্ট উইটনেস জিজ্ঞাসা করে স্যার। আচ্ছা, এরপর হচ্ছে হোস্টাইল উইটনেস জিজ্ঞাসা করবে, হোস্টাইল উইটনেস কাকে বলে? হ্যাঁ, যখন তুমি পারবা হোস্টাইল উইটনেস কি, তখন স্যাররা জিজ্ঞাসা করবে পারজুরি। পারজুরি কি? পারজুরি মানে কি? হোস্টাইল উইটনেস তো মানে বুঝো, আর পারজুরিটা কি? পারজুরি হচ্ছে তোমার, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, পারজুরিটা কি? পারজুরিটা হচ্ছে তোমার, অনেকে কি কোর্টে মিথ্যা সাক্ষী দেয়। হ্যাঁ, অনেকে কোর্টে, আমরা অনেক সময় বলি যে কোর্টে অনেকে মিথ্যা সাক্ষী দেয়, এবং ওদেরকে কিছু কি টাকা পয়সা দিলে, হ্যাঁ, ওদেরকে যদি টাকার বিনিময়ে কোর্টে মিথ্যা সাক্ষী দেয়, যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দিল টাকার বিনিময়ে, তখন এটাকে বলা হয় পারজুরি। সে একটা অপরাধ করলো, ঠিক না? সে একটা অপরাধ করলো, টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দিল, সে একটা অপরাধ করলো, তখন এই অপরাধটাকে বলা হয় মেডিকেলের ভাষায় পারজুরি। ক্লিয়ার? আচ্ছা, আর হোস্টাইল উইটনেসটা কি? হোস্টাইল উইটনেসটা হচ্ছে তোমার যে, অর্থাৎ মানে এই ক্ষেত্রে কি করবে, যারা তোমার বাদী এবং বিবাদী, কোর্টে তো দুইটা পক্ষ থাকে, ঠিক না? বাদী এবং বিবাদী পক্ষ, ঠিক আছে, কোর্টে দুইটা পক্ষ থাকে। আচ্ছা, এই দুইটা পক্ষের যদি কোনো কারণে, হ্যাঁ, এই দুইটা পক্ষকে যদি কোনো কারণে কি করতে চাই, ক্ষতি করতে চাই, হার্ম করতে চাই, হ্যাঁ, এবং ওই হার্ম করার একটা মোটিভ থাকে, উইটনেসের কি থাকে, যে ওই বাদী বা বিবাদী পক্ষকে একটা কি মোটিভ নিয়ে, একটা লক্ষ্য নিয়ে, একটা মোটিভ নিয়ে তাদের কি করবে, হার্ম করবে, একটা ক্ষতি করবে, হ্যাঁ, এবং এই মোটিভটা পূরণ করার জন্য তাদের ক্ষতির লক্ষ্যে যখন সাক্ষী দেওয়া হয়, তখন যে সাক্ষী দিবে, তখন তাকে বলা হয় হোস্টাইল উইটনেস। ক্লিয়ার? স্যার এটা বুঝি না এটা হচ্ছে বেসিক ডিফারেন্স আর কি তোমার। স্যার হ্যাঁ, স্যার দুইটাই তো তাহলে বলো। সেম, হোস্টেল আর পারজুরি? না, দুইটা সেম না, দুইটার মধ্যে দুজনই তো হ্যাঁ, দুজনই তো ফলস এলিগেশন দিচ্ছে। হ্যাঁ, দুজনই তোমার কি দিচ্ছে, ফলস এলিগেশন দিচ্ছে, কিন্তু বেসিক পার্থক্যটা কোথায়? পারজুরিটা, অর্থাৎ উনি হচ্ছে কি করছে, সে হচ্ছে পারজুরি হচ্ছে তোমার কিছু অর্থের বিনিময়ে, শুধু কিছু অর্থের বিনিময়ে মিথ্যা সাক্ষী দিচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে পারজুরি। আর হোস্টাইল উইটনেস কি করতেছে, তোমার একটা মোটিভ থাকে, ওর একটা, সে অর্থ চিন্তা করে না, তাকে অর্থ কখনোই কি দিবে না, সাক্ষী দিবে না। ক্লিয়ার? বুঝতে পারছো? আমরা জিজ্ঞাসা করি হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন, আমরা জিজ্ঞাসাই করি, হ্যাঁ, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন হোস্টাইল উইটনেস এন্ড পারজুরি। অনেকগুলো পয়েন্ট আছে, 3-4টা পয়েন্ট আছে, বলতে হয়। মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স অফ হোস্টাইল উইটনেস, হ্যাঁ, মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স অফ হোস্টাইল উইটনেস, আমরা জিজ্ঞাসা করি মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স অফ হোস্টাইল উইটনেস কি। আচ্ছা, এই গেল হচ্ছে তোমার তাহলে উইটনেস। আচ্ছা,
এরপর আসি আমরা কোর্ট। কোর্ট নিয়ে আমরা জিজ্ঞাসা করি, ঠিক আছে? আদালত, কোর্ট মানে মানে আদালত আর কি। হ্যাঁ, তাহলে কোর্ট, ডিফাইন কোর্ট। কোর্ট কি? হোয়াট আর দ্য কোর্ট? নেম দ্য, আমরা এইভাবে জিজ্ঞাসা করি, নেম দ্য ডিফারেন্ট কোর্ট ইন বাংলাদেশ। নেম দ্য ডিফারেন্ট কোর্ট ইন বাংলাদেশ। আমাদের দেশে কি কি কোর্ট আছে আমরা এইভাবে জিজ্ঞাসা করি। তাহলে তখন তুমি বলবা সিভিল কোর্ট আছে, ক্রিমিনাল কোর্ট আছে, বোথ সিভিল এন্ড ক্রিমিনাল কোর্ট আছে। নামগুলা, কোর্টের নামগুলা বলবা। আচ্ছা, এরপর সিভিল কোর্ট স্যাররা জিজ্ঞাসা করবেন সিভিল কোর্ট কি আছে। তাহলে সিভিল কোর্টটা হচ্ছে আমাদের বইয়ে কিন্তু লেখা ছিল মানসেফ কোর্ট। তোমরা দেখবা বইয়ের মধ্যে লেখা আছে, রেড্ডিতেও লেখা আছে মানসেফ কোর্ট, সিভিল কোর্ট, ঠিক না? সিভিল কোর্ট কি লেখা আছে? মানসেফ কোর্ট। কিন্তু আমরা, জি, মানসেফ কোর্ট লেখা আছে, কিন্তু আমরা মানসেফ কোর্ট বলি না। আমরা এখন মানসেফ কোর্টটাকে কি বলি? অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ কোর্ট। এটা একটু ভুল হয় অনেক সময়, এর জন্য আমি বলে দিলাম, ঠিক আছে? এটা হলো অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ কোর্ট বলি। তোমরা মানসেফ কোর্ট বলবা না এখন, ঠিক আছে? তোমরা মানসেফ কোর্টটাকে কি বলবা? অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ কোর্ট। এটা হচ্ছে আমাদের সিভিল কোর্ট। ক্লিয়ার? হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ কোর্ট, ঠিক আছে? হ্যাঁ, জাজ কোর্ট, এটা হচ্ছে আমাদের সিভিল কোর্ট। আর ক্রিমিনাল কোর্ট তোমরা জানো ম্যাজিস্ট্রেট কোর্ট বা সেশন জাজ কোর্ট। ম্যাজিস্ট্রেট কোর্ট, সেশন জাজ কোর্ট, এগুলো হচ্ছে ক্রিমিনাল কোর্ট। আর বোথ সিভিল এন্ড ক্রিমিনাল কোর্টের মধ্যে কি কি আছে? তোমার সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম, এগুলো হচ্ছে বোথ সিভিল এন্ড ক্রিমিনাল কোর্ট। ক্লিয়ার? আচ্ছা, এরপর তোমাকে জিজ্ঞাসা করবে হোয়াট আর দ্য পাওয়ার অফ ডিফারেন্ট কোর্ট ইন বাংলাদেশ। হ্যাঁ, পাওয়ার অফ ডিফারেন্ট কোর্টস ইন বাংলাদেশ। তাহলে আমাদের দেশে যে কোর্টগুলো আছে, কোর্টগুলোর কি 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 আছে? তোমাদের তো 1 ঘন্টার ক্লাস না? Yes, 1 sir. ঘন্টার ক্লাস না তোমাদের? পাওয়ার অফ ডিফারেন্ট কোর্টস ইন বাংলাদেশ। তাহলে তোমার বাংলাদেশে কি কি আমাদের যে কোর্টগুলো আছে, এই কোর্টগুলো পাওয়ার কি কি জিজ্ঞাসা করবে। তাহলে সুপ্রিম কোর্টে পাওয়ার কি জিজ্ঞাসা করতে পারে, তারপর হাই কোর্টে পাওয়ার কি জিজ্ঞাসা করতে পারে, ম্যাজিস্ট্রেট কোর্টে পাওয়ার, যে কোনো একটা কোর্ট তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে। ম্যাজিস্ট্রেট কোর্টের পাওয়ার কি, বা অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ কোর্ট পাওয়ার কি কি পাওয়ার আছে, ঠিক আছে? এগুলো জিজ্ঞাসা করা হয়। এরপর হচ্ছে ম্যাজিস্ট্রেট। তোমরা জানো আমাদের দেশে কয় ধরনের ম্যাজিস্ট্রেট আছে? 3 ধরনের। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট এন্ড থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এন্ড থার্ড ক্লাস। তাহলে এই ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এন্ড থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের কি কি পাওয়ার আছে আমরা জিজ্ঞাসা করি, কি কি পাওয়ার আছে। আচ্ছা, এরপরে এইগুলো হচ্ছে আমার কোর্টের ব্যাপার। কোর্ট থেকে আমরা এতটুকুই কোশ্চেন করি, এর বাইরে তেমন কোনো কোশ্চেনে যাই না, ঠিক আছে? স্যার, ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একটা আছে? আবার বলতো কোশ্চেনটা, আবার একটু বল। স্যার, ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটাও কি একটা আছে টাইপসের মধ্যে? হ্যালো, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে। হ্যাঁ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মধ্যে একটা ডিভিশন আর কি, একটা টাইপ, ঠিক আছে? হ্যাঁ, মানে টাইপস কি 3টা নাকি 4টা? পাওয়ারগুলো গেল আমার, ডিফারেন্ট টাইপস অফ ম্যাজিস্ট্রেট। তোমার এই 4টা না, তোমার 3টা বলতেছে আমি। এটা হচ্ছে তোমার ম্যাজিস্ট্রেট হচ্ছে 3 ধরনের, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এন্ড থার্ড ক্লাস, ঠিক আছে? 3 ধরনের ম্যাজিস্ট্রেট আছে আমাদের, ঠিক আছে? তাহলে তুমি যদি টাইপ বলো তাহলে বলবা 3টা, যদি বলে টাইপ কয়টা তাহলে তোমার 3 টাইপস ম্যাজিস্ট্রেট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ডিফারেন্ট টাইপস অফ ম্যাজিস্ট্রেটের তাহলে তোমার পাওয়ার গুলো জিজ্ঞাসা করবে। আচ্ছা, এরপরে আসি আমরা অফেন্স। অফেন্সটা খুব ইম্পর্টেন্ট, জিজ্ঞাসা করে স্যাররা। ডিফাইন অফেন্স। অফেন্স কি? অফেন্স তোমরা জানো কি? ইট মিন্স এনি অ্যাক্ট অর omission made punishable by any law, ঠিক আছে? এনি অ্যাক্ট অর omission made punishable by any law, ঠিক আছে? ইজ কল্ড অফেন্স। অফেন্স কয় ধরনের আছে? 2 ধরনের, কগনিজেবল এন্ড নন কগনিজেবল। কগনিজেবল অফেন্স কি তোমরা জানো? জিজ্ঞাসা করি আমরা, এক্সাম্পল কি জিজ্ঞাসা করি? কগনিজেবল অফেন্স কি, নন কগনিজেবল অফেন্স কি, এগুলো এক্সাম্পল কি, এগুলো আমরা জিজ্ঞাসা করি। কগনিজেবল অফেন্সটা কি? যেখানে তোমার কোনো ওয়ারেন্ট কি, কোনো ওয়ারেন্ট লাগে না, ওয়ারেন্ট ছাড়াই কি করা হয়? আসামিকে ধরা হয়। আসামিকে কি করা হয়? আসামিকে পানিশমেন্ট, মানে হ্যাঁ, আসামিকে অ্যারেস্ট করা হয়, ধরা হয়, ঠিক আছে? অ্যারেস্ট করা হয়, এটাকে বলা হচ্ছে তোমার কগনিজেবল অফেন্স। যেমন কি রেপ, মার্ডার, হ্যাঁ, মার্ডার, কিডন্যাপিং, এগুলো হচ্ছে কগনিজেবল অফেন্স। আর নন কগনিজেবল, যেখানে তোমাকে অবশ্যই একটা ওয়ারেন্ট দিতে হবে। একটা ওয়ারেন্ট যদি ইস্যু না করো তাহলে
আসামিকে ধরা যাবে না, আসামিকে অ্যারেস্ট করা যাবে না, হ্যাঁ, তখন এটাকে বলা হয় নন কগনিজেবল। যেমন অ্যাসল্ট, যে কোনো ধরনের অ্যাসল্ট যদি হয় ওই ক্ষেত্রে নন কগনিজেবল অফেন্স। ক্লিয়ার? এগুলো আমরা জিজ্ঞাসা করি। এরপরে আসি ইনকোয়েস্ট। তোমাদের আরেকটা টপিক আছে ইনকোয়েস্ট, খুব ইম্পর্টেন্ট, আমরা জিজ্ঞাসা করি। হ্যাঁ, ইনকোয়েস্ট জিজ্ঞাসা করি ডিফাইন ইনকোয়েস্ট। ডিফাইন ইনকোয়েস্ট, হোয়াট আর দ্য টাইপস, হোয়াট আর দ্য টাইপস অফ কি ইনকোয়েস্ট, ইনকোয়েস্টে কি কি টাইপস আছে। ইনকোয়েস্টের টাইপসের মধ্যে কি কি আছে? পুলিশ ইনকোয়েস্ট, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, করোনার ইনকোয়েস্ট এন্ড মেডিকেল এক্সামিনার সিস্টেম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে জিজ্ঞাসা করি, কোশ্চেন জিজ্ঞাসা করি কি তোমার এই চারটা ইনকোয়েস্টের মধ্যে সবচেয়ে ভালো ইনকোয়েস্ট কোনটা? হ্যাঁ, পুলিশ, ম্যাজিস্ট্রেট, করোনার নাকি মেডিকেল এক্সামিনার সিস্টেম? অ্যানসার হবে মেডিকেল এক্সামিনার সিস্টেম। হ্যাঁ, বলো, কোনো কোশ্চেন আছে? মেডিকেল এক্সামিনার সিস্টেমটা ভালো সবচেয়ে। হ্যাঁ হ্যাঁ, রাইট, ঠিক আছে। মেডিকেল এক্সামিনার সিস্টেমটা হচ্ছে সবচেয়ে ভালো। কেন ভালো বলো তো? আকাশ বলো, আকাশ বলো কেন ভালো? আকাশ বলো কেন স্যার, ভালো ওটা- মেডিকেল এক্সামিনার সিস্টেমটা? জি স্যার। স্যার ওটা মানে মেডিকেল কেন ভালো? প্র্যাকটিশনারের দ্বারা মানে নিয়ন্ত্রণ হয়, ওটা উনি কন্ডাক্ট করে হ্যাঁ, সেজন্য। রাইট, গুড। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কারণ এটা হচ্ছে তোমার মেডিকেল প্র্যাকটিশনার যিনি, উনি কন্ডাক্ট করবে। ঠিক আছে? অর্থাৎ ডাক্তার, এক কথায় ডাক্তার কন্ডাক্ট করবে। হ্যাঁ, এই জন্য এটা ভালো। ঠিক আছে, good. আচ্ছা, এরপর হচ্ছে তোমার করোনার ইনকোয়েস্ট। করোনা ইনকোয়েস্টটা কি? এটা একটা ইনকোয়েস্ট। আচ্ছা, এখান থেকে জিজ্ঞাসা করে তাহলে আমাদের দেশে, বাংলাদেশে কোনটা কোনটা করা হয়? পুলিশ এন্ড ম্যাজিস্ট্রেট, পুলিশ এন্ড ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, এই দুইটা কিন্তু আমাদের দেশে আছে। করোনার এন্ড মেডিকেল এক্সামিনার সিস্টেম, এই দুইটা কিন্তু আমাদের দেশে নাই, এগুলো আছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। হ্যাঁ, করোনার এন্ড মেডিকেল এক্সামিনার সিস্টেম এগুলো আছে কোথায়? ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। তাহলে আমাদের দেশে কোনটা আছে? পুলিশ এন্ড ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, এই দুইটা কিন্তু আমাদের দেশে আছে। ঠিক আছে? আচ্ছা, এরপর তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে what are the conditions where magistrate inquest is required? Usually যে কোনো ইনকোয়েস্টের ক্ষেত্রে, ইনকোয়েস্ট জিনিসটা তো বুঝো তোমরা না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ইউজুয়ালি পুলিশ ইনকোয়েস্ট করি। হ্যাঁ, আমরা যে কোনো একটা যদি অকারেন্স হয়, যে কোনো একটা যদি অকারেন্স হয়, একটা দুর্ঘটনা হয়, ঠিক আছে, বা একটা মার্ডার হয়, বা একটা অ্যাসল্ট হয়, যে কোনো একটা দুর্ঘটনা হয়, অপমৃত্যু হয়, যাই হোক না কেন, ঠিক আছে, আমরা ওই ক্ষেত্রে কি করি? আমরা সাধারণত পুলিশ ইনকোয়েস্ট করি। কিন্তু কিছু বিশেষ কন্ডিশন আছে, ওই কন্ডিশন গুলোতে আমরা ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করি। তাহলে তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করবে কন্ডিশনস হোয়ার ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট ইজ রিকোয়ার্ড, কি কি কন্ডিশনে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট রিকোয়ার্ড? তাহলে অ্যান্সার তোমরা জানো কি হবে। যেমন ডেথ ইন পুলিশ কাস্টডি, যদি পুলিশের তত্ত্বাবধানেই মারা গেল, আসামি মারা গেল, ঠিক আছে, তাহলে তো পুলিশ ইনকোয়েস্ট করলে হবে না এখন, কারণ ও তো যে বিশ্বাসযোগ্যতা অর্জন করবে না, ঠিক না? তো ওই ক্ষেত্রে ডেথ ইন পুলিশ কাস্টডি, পুলিশ কাস্টডি যদি মারা যায় কোনো আসামি, ওই ক্ষেত্রে কিন্তু ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করতে হবে। তারপর ডেথ ডিউ টু পুলিশ ফায়ারিং, ডেথ ইন প্রিজন, রিফরমেটরিজ বা ব্রোস্টাল স্কুল, হ্যাঁ, ডেথ ইন এ সাইকিয়াট্রিক হসপিটাল, সাইকিয়াট্রিক হসপিটালে মারা গেল, তাহলে ওই পেশেন্টের ইনভেস্টিগেশন করবে ম্যাজিস্ট্রেট। ঠিক আছে? তারপর ডাউরি ডেথ, মানে যৌতুকের জন্য যদি মেরে ফেলা হয়, এটাকে বলা হয় ডাউরি ডেথ। তারপর হচ্ছে এক্সহুমেশন, এক্সহুমেশনও আমরা ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, এক্সহুমেশন মানে কি? কোনো ডেড বডি মাটি থেকে তোলানো, ফার্দার ইনভেস্টিগেশনের জন্য যদি কোনো ডেড বডি মাটি থেকে, কবর থেকে তোলা হয়, তখন এটাকে বলা হয় এক্সহুমেশন। ঠিক আছে? আচ্ছা, এইসব ক্ষেত্রে আমরা ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করি। আচ্ছা, ইনকোয়েস্ট গেল, এরপর আসি আমরা চালান। ইনকোয়েস্ট এবার আমরা অনেক সময় জিজ্ঞাসা করি চালানটা কি? ঠিক আছে? তাহলে চালানটা হচ্ছে একটা টেবুলেটেড ফর্ম, এটা একটা ফর্ম আছে, ওই কিছু একটা ডকুমেন্টারি একটা ফর্ম আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার চালান আর কি। এই চালানটা আসলে কোথায় লাগে? এগুলো তোমরা যখন অটোপসি মানে ময়না তদন্ত, তোমরা যখন অটোপসি করবা চিটাং মেডিকেলে, হ্যাঁ, ময়না তদন্ত করবে, তখন তোমাদের চালানটা লাগবে, একটা ফর্ম থেকে চালানের। ঠিক আছে? যেমন যদি ডেড বডি, ওইখানে কিছু ডকুমেন্ট থাকে, ডেড বডি চালানের মধ্যে ডেড বডি সংক্রান্ত কিছু ডকুমেন্ট থাকে, এটা যদি আমরা ডাক্তাররা যদি হাতে না পাই, চালান না পাই, ইনকোয়েস্ট রিপোর্ট না পাই, তাহলে কিন্তু কখনো ডেড বডি অটোপসি করি না। ঠিক আছে? তাহলে এই চালানটা কি? অনেক সময় স্যাররা জানতে চায় ডিফাইন চালানটা কি। হ্যাঁ, অনেক সময় এরপর জিজ্ঞাসা করে স্যার হোয়াট আর দ্য পার্টস অফ চালান। চালানে কিন্তু অনেকগুলো পার্টস আছে টেবুলেটেড ফর্মে, এগুলো স্যাররা পড়ান। ঠিক আছে? আমরা জিজ্ঞাসা করি, আমরা পড়াই। ঠিক আছে? আমরা পরীক্ষায় জিজ্ঞাসা করি এগুলো। তাহলে হোয়াট আর দ্য পার্টস অফ চালান, চালানের
কি কি পার্টস আছে জিজ্ঞাসা করবেন স্যাররা। এরপর ইনকোয়েস্ট রিপোর্টে আরেক নাম কি সুরাল হাত, ঠিক না? সুরাত হাল, ঠিক আছে? সুরাত হাল রিপোর্টে আরেক নাম হচ্ছে তোমার কি সুরাত হাল, ঠিক আছে? সুরাত হালটা হচ্ছে তোমার কি ইনকোয়েস্ট রিপোর্টে আরেকটা নাম। তাহলে হোয়াট আর দ্য পার্টস অফ সুরাত হাল অর ইনকোয়েস্ট রিপোর্ট আমরা জিজ্ঞাসা করি, ঠিক আছে? গেল, তাহলে এগুলো ইনকোয়েস্ট রিপোর্ট এন্ড চালান, এই টপিকস গুলো গেল। আচ্ছা, এরপরে আসি আমরা কোর্ট তো বললাম তোমাদের, অফেন্সিভ বলা হয়েছে। সামনটা কি জিজ্ঞাসা করি আমরা, হ্যাঁ? সামনটা কি আমি একটু সংক্ষেপে বলে দিই তোমাদেরকে, তোমরা ডেফিনেশন আকারে বলবা, মুখস্থ করবা, ডেফিনেশন আকারে বলতে হবে, ঠিক আছে? এরপর আমি তোমাদের জাস্ট বোঝার জন্য একটু বলে দিচ্ছি সামনটা কি। সামনটা হচ্ছে তোমার, যেমন কোর্টে যদি কেউ সাক্ষী দিতে যায়, যে কোনো ব্যক্তি যদি কোর্টে সাক্ষী দিতে যায়, হুট করে তার কোর্টে সাক্ষী দিতে যাবে না, ওকে একটা ডকুমেন্ট, কোর্ট থেকে ওকে একটা কি পাঠাবে, একটা ডকুমেন্ট পাঠাবে, একটা চিঠি পাঠাবে, ঠিক আছে? একটা চিঠি পাঠাবে বা একটা ডকুমেন্ট পাঠাবে। ওই ডকুমেন্টটা যদি আমরা পাই তখনই আমরা কোর্টে গিয়ে সাক্ষী দিব, ঠিক আছে? তাহলে ওই যে ডকুমেন্টটা আমাকে পাঠানো হচ্ছে এটাকে বলা হয় সামন। ক্লিয়ার? বুঝতে পারছো? ইয়েস স্যার। জি স্যার। না বুঝলে জিজ্ঞাসা করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে বলা হচ্ছে সামন। আচ্ছা, এখন সামনের ক্ষেত্রে আমরা একটা সমস্যায় পড়ি, অনেক সময় আমরা জিজ্ঞাসা করি মাল্টিপল সামন। হ্যাঁ, যদি মাল্টিপল সামন আসে কোন একজন ডক্টর কাছে বা কোন একজন ব্যক্তির কাছে, মাল্টিপল সামন আসে, সাধারণ ডাক্তারের কাছে আসে, কারণ ডাক্তাররাই কোর্টের সাথে এই ব্যাপারগুলো নিয়ে ডিল করে, এই জন্য ডাক্তারদের কাছে, সাধারণ মানুষের কাছে সাধারণত আসবে না এতগুলো সামন। তো অনেক সময় মাল্টিপল সামন একজন ডাক্তারের কাছে তোমার মাল্টিপল সামন আসলো, ঠিক না? মাল্টিপল সামন যদি আসে তখন ওনাকে কি করবে, এই ধরনের একটা কোশ্চেন আমরা জিজ্ঞাসা করি। তোমার কাছে অনেকগুলো সামন আসলো, তখন তুমি কিভাবে কোর্টে অ্যাটেন্ড করবে, ঠিক আছে? তো এখানে কিছু কথা বলতে হয়, তখন বলতে হবে এখন যে সামনটা, তখন তোমাকে বলতে হবে যে সামনটা কি ক্লিনিক্যাল অর সিভিল কেস, অর যে কেসের ভিত্তিতে সামনটা আমার কাছে আসছে এটা কি সিভিল কেস নাকি ক্রিমিনাল কেস। হ্যাঁ, যদি তোমার মামলাটা যদি ক্রিমিনাল কেস হয়, যদি মামলাটা কি হয় ক্রিমিনাল কেস হয়, ওই ক্ষেত্রে আমাকে যেটা ক্রিমিনাল কেস, যে মামলাটা ক্রিমিনাল কেস, ওই মামলার ক্ষেত্রে আমাকে আগে উপস্থিত থাকতে হবে, ঠিক আছে? আর যেটা সিভিল কেস, যে মামলাটা তোমার সিভিল কেস, ওই সামনটা আমি পরে রিসিভ করব, ওই সামনের ক্ষেত্রে আমাকে পরে কোর্টে উপস্থিত থাকতে হবে। তাহলে ইম্পর্টেন্স হবে কি সিভিল আর ক্রিমিনাল, এটার উপর ভিত্তি করে, ঠিক আছে? তাহলে ক্রিমিনাল যে কেসগুলো আসবে আমার কাছে, ওই ক্রিমিনাল কেসগুলো আমি দ্রুত অ্যাটেন্ড করব, এরপরে আমি অ্যাটেন্ড করব সিভিল কেসগুলো। ক্লিয়ার? এই মাল্টিপল সামন আসলে আমাকে এভাবে প্রসিড হইতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার ডেট এন্ড টাইম। তোমার যে সামনটা তোমার আর্লি আসবে, একটা আসলো 5 তারিখে, একটা আসলো 10 তারিখে, তাহলে যে সামনটা তোমার 5 তারিখে আসবে অবশ্যই তুমি 5 তারিখেরটা আগে অ্যাটেন্ড করবা, যেটা 10 তারিখে ওটা পরে অ্যাটেন্ড করবা, ঠিক আছে? এই তাহলে একটা হচ্ছে তোমার ইম্পর্টেন্সের উপর, একটা হচ্ছে ডেট এন্ড টাইমের উপর। মাল্টিপল সামন আসলে আমি কোনটাতে আগে অ্যাটেন্ড করবো, এইভাবে স্যাররা অনেক সময় জানতে চাই মাল্টিপল সামনের ক্ষেত্রে আপনারা কি করবেন, ঠিক আছে? তোমরা কি করবে এটা জানতে চাই। যে কন্ডাক্ট মানি, অনেক সময় তুমি যদি পারো, এই জিনিসগুলো পারো, তখন স্যাররা আর একটু ভালো মার্কস দেওয়ার জন্য জিজ্ঞাসা করবে কন্ডাক্ট মানিটা, কন্ডাক্ট মানিটা, হ্যাঁ? কন্ডাক্ট মানিটা কি? কন্ডাক্ট মানি হচ্ছে এই যে তুমি সামন রিসিভ করলে কোর্টে কি দিতে গেলা, সাক্ষী দিতে গেলা, তো এটার জন্য তোমার একটা খরচ আছে না, তুমি যে একটা ট্রান্সপোর্ট খরচ আছে, ঠিক আছে? বা হ্যাঁ বলো। আচ্ছা, তো এই ক্ষেত্রে তোমার একটা ট্রান্সপোর্ট খরচ আছে, অথবা তোমার চা নাস্তার একটা খরচ আছে, ঠিক না? তাহলে এই যে একটা এক্সপেন্স আছে, এই যে এক্সপেন্সটা ওটা কিন্তু কোর্ট তোমাকে দিবে, ঠিক আছে? এই যে তুমি যে সাক্ষী দিতে আসছো, তুমি যে কষ্ট করে সাক্ষী দিতে আসছো, এটার জন্য কোর্ট তোমাকে বা তোমার ট্রান্সপোর্টের জন্য বা তোমার অন্য যে ফি গুলা, হ্যাঁ, তোমার খাবার দাবারের জন্য একটা ফি দিবে কোর্ট, একটা অ্যানাউন্স দিবে আর কি, এক কথায় একটা অ্যানাউন্স দিবে। ওই অ্যানাউন্সটাকে বলা হয় কন্ডাক্ট মানি। এটা কিন্তু লিগাল, বৈধ এটা, ঠিক আছে? এই অ্যানাউন্সটা হচ্ছে বৈধ, ঠিক আছে? স্যার যদি স্যার সিভিল কেস আগে আসে তখন কি হবে? হ্যাঁ, সিভিল কেস যদি আগে আসে ক্রিমিনাল কেসের চেয়ে? না সরি বুঝতে পারিনি। এই স্যার সিভিল কেসটা যদি আগে আসে ক্রিমিনাল কেসের আগে, না, তাই ওই ক্ষেত্রে তোমাকে যদি তোমার ডেট এন্ড টাইম অনুসারে যদি আগে চলে আসে তাহলে তুমি
সিভিল কেসে অ্যাটেন্ড করবা, কিন্তু একই সময় মনে করো সিভিল কেসও আসলো, ক্রিমিনাল কেসও আসলো, হ্যাঁ, একই টাইমে তোমার কোর্ট থেকে সিভিল কেস আসলো, ক্রিমিনাল কেস আসলো, ওই ক্ষেত্রে তোমাকে ক্রিমিনাল কেসে আগে অ্যাটেন্ড হইতে হবে, ঠিক আছে? এরপরে তোমাকে হচ্ছে সিভিল কেসে বা সিভিল কোর্টে অ্যাটেন্ড হইতে হবে, ঠিক আছে? অর্থাৎ যদি ক্রিমিনাল ডেট এন্ড টাইম যদি একই দিনে পড়ে যায়, একই দিনে তোমার সিভিল কেসও আছে, ক্রিমিনাল কেসও আছে, তাহলে তোমাকে অবশ্যই ক্রিমিনাল কেস আগে অ্যাটেন্ড করতে হবে, দেন সিভিল কেস তুমি অ্যাটেন্ড করতে হবে তোমাকে। ক্লিয়ার? স্যার বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের কন্ডাক্ট মানি। আচ্ছা, এরপর আসি আমরা, এগুলো মোটামুটি এইগুলো হচ্ছে আমাদের লিগ্যাল প্রসিডিউর সংক্রান্ত এই জিনিসগুলো আমরা জানতে চাই, এগুলো জিজ্ঞাসা করি আমরা, এর বাইরে আমরা তেমন কিছু জিজ্ঞাসা করি না, হ্যাঁ? আচ্ছা, 3 নাম্বার আইটেম শেষ আমাদের। আচ্ছা, তাহলে তোমাদের কি 1 ঘন্টা পরে কি কানেকশন কি অফ হয়ে যাবে অটোমেটিক নাকি? না না স্যার, স্যার, অফ হবে না স্যার, হ্যাঁ, অফ হবে না স্যার, অফ হবে না? না না স্যার, আপনি অফ করলে অফ হবে। আচ্ছা, আমি অফ করলে অফ হয়ে যাবে না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আর বেশিক্ষণ নাই, আর অল্প সময় নেব, ঠিক আছে? আর অল্প সময় নেব। তোমার 4 নম্বর আইটেমটা একটু বলবো তোমাদেরকে, হ্যাঁ? 4 নম্বর আইটেমটা হচ্ছে তোমার ম্যালপ্র্যাকসিস আর কি। ম্যালপ্র্যাকসিস যেটাকে আমরা বলি মেডিকেল ম্যালপ্র্যাকটিস, একই কথা। ম্যালপ্র্যাকসিস আর মেডিকেল ম্যালপ্র্যাকটিস একই কথা, হ্যাঁ? তাহলে মেডিকেল ম্যালপ্র্যাকটিস আমাদের 4 নম্বর আইটেম। তো এখান থেকে আমরা সাধারণত কি কি জানতে চাই আমি একটু বলে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, এখান থেকে আমরা সাধারণত জানতে চাই নেগলিজেন্স, ডিফাইন ম্যালপ্র্যাকটিস or define medical negligence, define malpractice or define medical negligence। এভাবে আমরা জানতে চাই ম্যালপ্র্যাকটিস কাকে বলে অথবা নেগলিজেন্স কাকে বলে, হ্যাঁ? দুইটা ডেফিনেশন কিন্তু মোটামুটি একই রকম, একটু ভিন্ন আছে, হ্যাঁ, সামান্য একটু ভিন্ন আছে, কিন্তু মোটামুটি একই রকম লাগে ডেফিনেশন। তো আমরা দুটাই আলাদাভাবে জিজ্ঞাসা করি, অনেক সময় ডিফাইন ম্যালপ্র্যাকটিস এভাবে জিজ্ঞাসা করি, অনেক সময় জানতে চাই ডিফাইন নেগলিজেন্স, মোটামুটি একই রকম, একটু ডিফারেন্স আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে টাইপস। হঠাৎ তোমাদের জিজ্ঞাসা করবে স্যাররা হোয়াট আর দ্য টাইপস অফ ম্যালপ্র্যাকটিস। আচ্ছা, তার আগে তোমাদের জানতে হবে ম্যালপ্র্যাকটিসে কয়েকটা জিনিস। এখানে কয়েকটা জিনিস হচ্ছে হোয়াট আর দ্য টাইপস অফ ম্যালপ্র্যাকটিস, হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ ম্যালপ্র্যাকটিস এন্ড হোয়াট আর দ্য এলিমেন্টস অফ ম্যালপ্র্যাকটিস। 3টা কোশ্চেন ম্যালপ্র্যাকটিস নিয়ে, 3টা কোশ্চেন করে স্যাররা, ঠিক আছে? অনেক সময় 3টে আমরা মিক্স করে ফেলি, তাহলে 3টে একটু আলাদাভাবে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? যাতে মিক্স না হয়, একটা আমরা আরেকটাতে বলে ফেলি, একটু মনে রাখতে হবে। তাহলে হোয়াট আর দ্য টাইপস অফ ম্যালপ্র্যাকটিস, what are the components of malpractice, what are the elements of malpractice, 3টা কোশ্চেন আছে, ঠিক আছে? আচ্ছা, টাইপস এর মধ্যে কি কি তোমরা জানো? সিভিল নেগলিজেন্স, ক্রিমিনাল নেগলিজেন্স, তারপর হচ্ছে তোমার কর্পোরেট নেগলিজেন্স, কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, তারপর হচ্ছে কম্পোজিট নেগলিজেন্স এন্ড ইথিক্যাল নেগলিজেন্স, ঠিক আছে? 6 ধরনের আছে। তোমার নেগলিজেন্সের টাইপ হচ্ছে মোটামুটি 6টা: সিভিল, ক্রিমিনাল, কর্পোরেট, কন্ট্রিবিউটরি, কম্পোজিট এন্ড ইথিক্যাল। ক্লিয়ার? জি স্যার। এরপর হচ্ছে তোমার এখান থেকে আমরা একটু অনেক সময় জিজ্ঞাসা করি, ডিটেলস অনেক সময় জানতে চাই। প্রথম চারটা কিন্তু অনেক সময় আমরা ডিটেলস জানতে চাই এক্সাম্পল সহ। আমরা বলি সিভিল নেগলিজেন্স কাকে বলে, ডিফাইন সিভিল নেগলিজেন্স, কয়েকটা এক্সাম্পল বলেন। বা অনেক সময় আমরা একটা সিনারিও বলি এই একটা সিনারিও বললাম আপনাকে, এটা কি সিভিল নেগলিজেন্স নাকি ক্রিমিনাল নেগলিজেন্স নাকি কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, আমরা এভাবে একটা সিনারিও বলি, জানতে চাই কিন্তু স্যাররা এভাবে জিজ্ঞাসা করে, হ্যাঁ? তাহলে সিভিল নেগলিজেন্স কি, ক্রিমিনাল নেগলিজেন্স কি, কর্পোরেট এন্ড কন্ট্রিবিউটরি, এই 4টা আমরা ডিটেইলস জিজ্ঞাসা করি, এটা একটু জানতে হবে এই 4টা। ক্লিয়ার? আচ্ছা, গেল। তোমরা এক্সাম্পল গুলো যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু সিনারিও গুলো ধরতে পারবা, ঠিক আছে? স্যাররা যখন বিভিন্ন এক্সাম্পল বলবে, সিনারিওটা এক্সাম্পলের আলোকে বলবে। সিভিল কেসে কি কি এক্সাম্পল আছে, ক্রিমিনাল কেসে কি কি এক্সাম্পল আছে, এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে, তাহলে পারবা আশা করি, ঠিক আছে? এরপর এলিমেন্টস, হোয়াট আর দ্য এলিমেন্টস
অফ নেগলিজেন্স। হ্যাঁ, এলিমেন্টস তাহলে কি কি আছে মনে রাখবে, এলিমেন্টস 4টা, ডিউটি, ডেরিলেকশন, ডাইরেক্ট পজেশন এন্ড ড্যামেজ। এলিমেন্ট কয়টা আমার নেগলিজেন্সের? 4টা, ডিউটি, ডেরিলেকশন, ডাইরেক্ট পজেশন এন্ড ড্যামেজ। ঠিক আছে। আচ্ছা, কম্পোনেন্ট আমার কয়টা? কম্পোনেন্টটা খুব ইম্পর্টেন্ট, স্যারদের খুব পছন্দ। ঠিক আছে, এলিমেন্টও জিজ্ঞাসা করে, তবে কম্পোনেন্টটা খুব ইম্পর্টেন্ট। কম্পোনেন্ট 3টা, নন ফিসেন্স, ম্যালফিসেন্স এন্ড মিসফিসেন্স। নন ফিসেন্স, ম্যালফিসেন্স এন্ড মিসফিসেন্স, কোনটা কি, কোনটা এক্সাম্পল কি, সব লাগবে। ঠিক আছে, তাহলে সব জিজ্ঞাসা করবে স্যার। আচ্ছা গেল, তাহলে এই হচ্ছে আমার ম্যালপ্র্যাকটিস এগুলো। আচ্ছা, তুমি এগুলো পারলে অনেক সময় স্যাররা জিজ্ঞাসা করে একটা ডিউ কেয়ার, এটা একটু লিখে রাখো, রেডিতে আছে। ডিউ কেয়ারটা কি, এটা অনেক সময় স্যাররা জানতে চায়, ম্যালপ্র্যাকটিসের টপিকসের মধ্যে আছে এগুলো। হ্যাঁ, ডিউ কেয়ার, DUE, ডিউ কেয়ার, CARE, ডিউ কেয়ারটা কি, এটা রেডিতে একটা প্যারা আছে ডিউ কেয়ার দিয়ে, জিনিসটা কি এটা জানতে চায় অনেক সময়, ডিউ কেয়ারটা কি। গেল, এরপরে আসি আমরা এই নেগলিজেন্স থেকে এটা। আচ্ছা, এরপর আসি তোমার প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট। আমি কোশ্চেনগুলো আমি একটু দ্রুত বলে দিই, কারণ টাইম শেষ হয়ে আসতেছে, ডিটেলস আর তেমন একটা যাচ্ছি না। হ্যাঁ, শুধু কোশ্চেনগুলো বলে দিই তোমাদের। যেমন প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট, এখান থেকে কি কি জিজ্ঞাসা করে, প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্টটা কি, এটা ডেফিনেশন বিএমডিসি বুকলেটের যে ডেফিনেশনটা আছে, যেটা একটু তোমার একটু বড় আকারের আর কি, বিএমডিসি বুকলেটের। তোমাদের গাইডে কিন্তু প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্টে অনেক ডেফিনেশন আছে, গাইড থেকে বললে হবে না, এটা বিএমডিসি বুকলেটের যে ডেফিনেশনটা আছে ওটাই বলতে হবে তোমাদের। ঠিক আছে, গাইডে যেগুলো আছে এগুলো কিন্তু ছোট ছোট, যেগুলো 2 লাইন 3 লাইনে, এগুলো বললে হবে না, স্যাররা অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, বিএমডিসি বুকলেটের যেটা পড়াইছে স্যাররা, স্যার ইউসুফ স্যার এটা বললে হবে না? হ্যাঁ বললে হবে, স্যার যেটা পড়াইছেন ওটাই। ঠিক আছে, হবে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাক্টস অফ প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট। অ্যাক্টস অফ প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট গুলো আমাদের জিজ্ঞাসা করবে স্যাররা। তাহলে এখানে তোমার প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্টে কি কি অ্যাক্টস আছে তোমরা জানো, অ্যাডাল্টারি, ক্রিমিনাল অ্যাবর্শন, অ্যালকোহল ড্রিঙ্কিং, ড্রাগ এডিকশন, এগুলো যখন তোমরা বলবা ডিটেলস কিন্তু জিজ্ঞাসা করবে, কোনটা কি, কোনটা কিভাবে হলো, অর্থাৎ একটু ডিটেলস স্যাররা জানতে চাইবে, কনসেপশন ক্লিয়ার আছে কিনা এই জিনিসগুলো স্যাররা জানতে চাইবে। ঠিক আছে, যখন তুমি অ্যাডাল্টারি বলবা তখন অ্যাডাল্টারি নিয়ে তোমাকে এদিক সেদিক কোশ্চেন করবে, অ্যালকোহল ড্রিঙ্কিং বলবা, ক্রিমিনাল অ্যাবর্শন বলবা, এদিক সেদিক কোশ্চেন করবে। অর্থাৎ তুমি যদি কনসেপশনটা ক্লিয়ার থাকে তাহলে আর সমস্যা হবে না, তাহলে বলতে পারবা। ঠিক আছে। আচ্ছা, ঠিক একইভাবে অ্যাডভার্টাইজমেন্ট, তারপর কাভারিং, ডিকোটমি, এগুলো সবই এক্সাম্পল অফ অর অ্যাক্টস অফ প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট। ঠিক আছে, তুমি যখন অ্যাডভার্টাইজমেন্ট বলবা তখন তোমাকে সব জিজ্ঞাসা করবে যে কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়, কি কি রুলস ফলো করে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়। ঠিক আছে, বলো তো বেলাল বলো, বলতে জি স্যার। কিভাবে কি কি রুলস ফলো করে তোমার করা হয়, অ্যাডভার্টাইজমেন্ট করা হয়। স্যার স্যার বলছিল যে মানে কি ইনফেমাস কন্ডাক্ট হবে যখন মানে আমার এলাকা ছাড়া আমি অন্য কোনো এলাকায় মানে সাইনবোর্ডটা দিব বা আমার এই প্রচারণা করব, তখন স্যার এটা ইনফেমাস কন্ডাক্ট হবে, মানে নিজের এলাকা ছাড়া যদি করা হয়। আর কিছু, আর কোনো পয়েন্ট? আর কোনো পয়েন্ট? অন্যগুলো স্যার মনে পড়তেছে না। তারপর স্যার বলছে বখাটে বা কারো অন্য ইলিগাল কাউকে টাকা দিয়ে মানে বেশি বেশি পেশেন্ট আনা যাবে না, মানে ওভাবে পেশেন্টের কাছে অ্যাডভার্টাইজ করা যাবে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এরকম কিছু পয়েন্ট আছে, তবে আমি একটু ক্লিয়ার বলে দিই। আমি একটা, এখানে অনেক পয়েন্ট আছে, আমি এটা একটু ক্লিয়ার করে দিই যাতে তোমাদের একটু সুবিধা হয়। যেমন তোমার অ্যাডভার্টাইজমেন্টে তার প্রথম হচ্ছে সাইনবোর্ডের কথা যেটা বললো তোমরা। ঠিক আছে, ওকে, সাইনবোর্ড। হ্যাঁ, সাইনবোর্ডটা কি হইতে হবে, সাইনবোর্ডে কিন্তু নির্দিষ্ট একটা আকার আছে। সাইনবোর্ডটা তুমি যে চেম্বার করবা বা হসপিটালে কাজ করবা, ওখানে যে সাইনবোর্ড থাকবে এটা আকারে খুব বেশি বড় হবে না, এভাবে বলতে হবে। আমি যেভাবে বলছি এভাবে বললে স্যাররা অ্যাকসেপ্ট করবে, যে কোনো স্যার, আমাদের স্যাররা অ্যাকসেপ্ট করবে, বাইরে থেকে যারা পরীক্ষা নেই সবাই অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, তাহলে এক নম্বর হচ্ছে তোমার যে সাইনবোর্ডটা আমরা ব্যবহার করব, এই সাইনবোর্ডটা আকারে কি হবে না, খুব বেশি বড় হবে না, এবং সাইনবোর্ডের মধ্যে যে আমার যে কি থাকবে, ডেজিগনেশন থাকবে, আমার যে কি ডেজিগনেশন থাকবে, এগুলো কি আকারে ছোট হইতে হবে। ঠিক আছে, অর্থাৎ সাইনবোর্ডটা প্লাস সাইনবোর্ডের মধ্যে আমার যে পরিচয় থাকবে, ডেজিগনেশন মানে কি পরিচয়, আমি ডাক্তার অমুক, আমার এই ডিগ্রি আছে, এই ডিগ্রি আছে, এটা হচ্ছে আমার পরিচয়। ঠিক না, তাহলে এই যে লেখাগুলা এগুলো আকারে একটা ফ্রন্ট সাইজ আছে, আকারে ছোট হইতে হবে, খুব বেশি বড় আকারের হবে না। ঠিক আছে, এটা এক নম্বর কথা। সাইনবোর্ডটা
ছোট হবে, এবং এখানে যে ডেজিগনেশন গুলো, আমার যে পরিচয়গুলো, এগুলো মোটামুটি ছোট হবে। 1 নম্বর কথা সাইনবোর্ড গেল। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে আমাকে হচ্ছে বড় কোনো, যেমন আমি মনে করি একটা পত্রিকার মধ্যে একটা অ্যাডভার্টাইজ করলাম, তাহলে পত্রিকার মধ্যে পুরা বিশাল একটা মনে করো পুরা পৃষ্ঠা জুড়ে আমি আমার হসপিটালের নাম দিতে পারবো না, বা আমার ডেজিগনেশন, আমার পরিচয় বা আমার হসপিটালের পরিচয় আমি দিতে পারবো না। আমার পত্রিকার যে কোনো এক পাশে ছোট করে দিতে হবে, ঠিক আছে? এই কথাটা বলতে হবে, পুরা পত্রিকা জুড়ে আমি দিতে পারবো না। তাহলে অ্যাডভার্টাইজিং করতে হবে, তাহলে আমাকে পত্রিকার যে কোনো ছোট এক পাশে আমার ডেজিগনেশন বা আমার হসপিটালের নাম, এগুলো আমি দিতে পারবো। গেল 2টা পয়েন্ট গেল। এরপরে স্যাররা অনেক সময় জিজ্ঞাসা করে যে তোমরা এই যে তাহলে তুমি কি তাহলে এই পত্রিকার মধ্যে কি প্রতিদিনই কি অ্যাডভার্টাইজ দিবা? কারণ এখন প্রতিদিন তো অ্যাডভার্টাইজ দেওয়া যাবে না। হ্যাঁ, সপ্তাহে তুমি ডেইলি কি তাহলে অ্যাডভার্টাইজমেন্ট করবে? তুমি না, ডেইলি দেওয়া যাবে। এটা নিয়ম হচ্ছে তোমার কি সপ্তাহে তুমি 3টা পত্রিকায়, হ্যাঁ, তুমি যদি 3টা পত্রিকায় দাও তাহলে পুরো সপ্তাহে তোমাকে 3টা পত্রিকায় তুমি অ্যাডভার্টাইজমেন্ট করলা, তাহলে সপ্তাহে তুমি একদিন অ্যাডভার্টাইজ করতে পারবা, ঠিক আছে? আর যদি তুমি ডেইলি যদি করতে চাও তাহলে টোটাল সপ্তাহে 3 দিন 3টা পত্রিকায় তুমি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবা, ঠিক আছে? তাহলে হিসাবটা হচ্ছে সপ্তাহের হিসাব। তাহলে এক সপ্তাহে যদি তুমি করতে চাও, অ্যাডভার্টাইজ করতে চাও, তাহলে তুমি পরপর 3 দিন বা সপ্তাহে 3 দিন তুমি 3টা পত্রিকা অ্যাডভার্টাইজ করতে পারবা। আর যদি তুমি একদিনে মনে করো সপ্তাহে তুমি একদিন অ্যাডভার্টাইজ করবা, তাহলে তুমি একদিনে সর্বোচ্চ কয়টা পত্রিকা অ্যাডভার্টাইজ করতে পারবা? 3টা। সর্বোচ্চ 3টা পত্রিকায় তুমি একদিনে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবা, 4টা পত্রিকা দিতে পারবা না। 3টা অথবা 2টা পত্রিকায় করতে পারো, ঠিক আছে? বা 3টা, সর্বোচ্চ তুমি 3টা পত্রিকায় একদিনে অ্যাডভার্টাইজ দিতে পারবা, ঠিক আছে? অথবা যদি তাহলে কিন্তু সপ্তাহে বাকি যে 6 দিন, ওই 6 দিন কিন্তু তুমি কি করতে পারবা না, আর অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবা না, যদি একদিনে 3টা পত্রিকা দিয়ে দাও। আর যদি প্রতিদিন একটা পত্রিকায় দাও, তাহলে টোটাল কয়দিন দিতে পারবা, কয়দিন অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবা? টোটাল 3 দিন। 3 দিন। হ্যাঁ, গুড। টোটাল 3 দিন, সপ্তাহে 3 ডেজ। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। এভাবে হচ্ছে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করে। আরেকটা কথা বলা হয়, সাধারণত 2 থেকে আমি যেখানে চেম্বার করব, বা আমার যে হসপিটাল, আমার যে চেম্বার বা আমার যে হসপিটাল, ওইখান থেকে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে আমি কি করব, মাইকিং টাইকিং যেগুলো করি আমরা অনেক সময় প্রচার করি না, যে অমুক সাহেব এখানে এত টাইম থেকে বসবেন, এভাবে আমরা প্রচার করি না? বা একজন মানুষ মারা গেলেও তো আমরা কি করি, মাইকে প্রচার করি, ঠিক না? ঠিক আছে? তাহলে এই যে মাইকের ব্যাপারটা, এটা হচ্ছে আমার সাধারণত 2 থেকে 3 কিলোমিটার। একটা হলো বিএমডিসি যে গাইডলাইন, বিএমডিসি বুকলেটে কিন্তু এগুলো আছে, ঠিক আছে? সাধারণত আমরা এই তোমার 2 থেকে 3 কিলোমিটার, আমার চেম্বার বা হসপিটালে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে আমরা সাধারণত অ্যাডভার্টাইজমেন্টটা করব। যদি মাইকিং করতে চাই বা পোস্টার, হ্যাঁ, মাইকিং করতে চাই বা পোস্টার বিলি করতে চাই, পোস্টারিং করতে চাই, মাইকিং করতে চাই, আর আমরা সাধারণত আমার চেম্বার বা হসপিটালে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে এই পোস্টারিংটা করব, মাইকিংটা করব, ঠিক আছে? এবং এখানে যে পোস্টারের ব্যাপার আছে, পোস্টার গুলো আকারে কি হবে, ছোট হবে, খুব বেশি বড় আকারে হবে না পোস্টারিং গুলো। ক্লিয়ার? এই অ্যাডভার্টাইজমেন্টের রুলস ক্লিয়ার? তো এরকম তোমাদের বিভিন্ন যে প্রফেশনাল ইনফ্লুয়েন্স কন্ডাক্ট আছে, এবার যখন তোমার টপিকস গুলো বলবা, অ্যালকোহল ড্রিঙ্কিং, ক্রিমিনাল অ্যাবর্শন, তারপর হচ্ছে ডিকোটমি, ফি শেয়ারিং, যখন এই টপিকস গুলো বলবো তখন স্যার একটু ডিটেইলস জানতে চাইবে আর কি তোমাদের কাছ থেকে, ঠিক আছে? জানতে চাইবে স্যাররা, হ্যাঁ? এবং এগুলো মার্কস, জিনিসগুলো পারলে স্যাররা ভালো মার্কস দেয়, ঠিক আছে? আচ্ছা, এবার ডিকোটমি কি, ফি শেয়ারিং কি, এগুলো গেল। এই হচ্ছে আমার প্রফেশনাল ইনফ্লুয়েন্স কন্ডাক্ট। আচ্ছা, এরপরে তোমার কনসেন্ট, একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে তোমাদের কনসেন্ট নিয়ে। কনসেন্টটা খুব ইম্পর্টেন্ট। কনসেন্টটা আমরা জিজ্ঞাসা করি, ডিফাইন কনসেন্ট, হোয়াট আর দ্য টাইপস অফ কনসেন্ট? ডিফাইন কনসেন্ট, হোয়াট আর দ্য টাইপস অফ কনসেন্ট? হ্যাঁ, তো কনসেন্টের মধ্যে 4 ধরনের কনসেপ্ট আছে, ঠিক আছে? এর মধ্যে 3 নম্বর এবং 4 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে ইনফর্ম কনসেন্ট, 4 নম্বরটা হচ্ছে ব্ল্যাঙ্কেট কনসেন্ট। তাহলে 1 নম্বর 2 নম্বরে কি ছিল? এক্সপ্রেস কনসেন্ট, ইমপ্লাইড কনসেন্ট, ইনফর্ম কনসেন্ট এন্ড ব্ল্যাঙ্কেট কনসেন্ট। টোটাল 4 টাইপস। তাহলে আমরা বেশি জিজ্ঞাসা করি কোন দুইটা? তোমার যে কোনো 4টার মধ্যে যে কোনো একটা জিজ্ঞাসা করতে পারে, তবে আমরা ইউজুয়ালি জিজ্ঞাসা করি 3 নম্বর আর 4 নম্বর, এই দুইটা সম্পর্কে আমরা বেশি জানতে চাই। ইনফর্ম কনসেন্ট কি,
হ্যাঁ, এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলো। ঠিক একইভাবে ব্ল্যাঙ্কেট কনসেন্ট কি, এক্সাম্পল সহ বুঝিয়ে বলো। এগুলো আমরা জানতে চাই, ঠিক আছে? আচ্ছা, ইনফর্ম কনসেন্ট থেকে আমরা অনেক সময় জিজ্ঞাসা করি হোয়াট আর দ্য ইন্ডিকেশন, হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ ইনফর্ম কনসেন্ট। কি কি কোশ্চেনটা কি, হোয়াট আর দ্য ইন্ডিকেশন, হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ ইনফর্ম কনসেন্ট, কি কি কন্ডিশনে আমরা ইনফর্ম কনসেন্ট নিই, হোয়াট আর দ্য ইন্ডিকেশন। আচ্ছা, আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করি, হোয়াট আর দ্য কন্ডিশন in which consent become invalid, what are the condition in which consent become invalid, what are the condition in which consent become invalid, কি কি কন্ডিশনে কনসেন্ট কি হতে পারে, ইনভ্যালিড হতে পারে, ঠিক আছে? এই জিনিসটা আমরা জানতে চাই। আচ্ছা, এই গেল কনসেন্টের ব্যাপার। আচ্ছা, এরপর হচ্ছে আরেক প্রফেশনাল সিক্রেসি। প্রফেশনাল সিক্রেসি কি, প্রফেশনাল সিক্রেসি এক্সাম্পল কি আমরা জানতে চাই। দেন প্রিভিলেজড কমিউনিকেশন, প্রিভিলেজড কমিউনিকেশন কি, এক্সাম্পল গুলো কি, হ্যাঁ এক্সাম্পল গুলো বুঝিয়ে বলেন, আমরা জানতে চাই, ঠিক আছে? আচ্ছা, আরেক এগুলো মোটামুটি এবং এই প্রিভিলেজড কমিউনিকেশন। আচ্ছা, আরেকটা জিনিস আমরা অনেক সময় জানতে চাই, তোমার কোশ্চেন ভালো মার্কস এর জন্য আমরা অনেক সময় জিজ্ঞাসা করি এবং এগুলো আমাদের স্যাররা জানতে চাই। রেস ইপসা লোকিউটার, এগুলো রিটেনও আসে, শর্ট নোট আসে, আবার ভাইভাতেও আমরা জিজ্ঞাসা করি রেস ইপসা লোকিউটারটা কি। হ্যাঁ, এগুলো ম্যালপ্র্যাকটিস রিলেটেড, ম্যালপ্র্যাকটিসের মধ্যে ম্যালফিসেন্স, নন ফিসেন্স, ম্যালফিসেন্স এগুলো তোমরা পড়ছো না, এগুলো রিলেটেড, ওখান থেকে এই জিনিস এই আসছে, ঠিক আছে? এই একটু আবার বলেন। যেমন রেস ইপসা লোকিউটার জিনিসটা কি জিজ্ঞাসা করি আমরা। হ্যাঁ, অনেক সময় শর্ট নোটও আসে, শর্ট নোটও আমরা রিটেনে দিই অনেক সময়। রেস ইপসা লোকিউটার এই জিনিসটা কি, এগুলো ম্যালপ্র্যাকটিস রিলেটেড আর কি। আরেকটা জিনিস জিজ্ঞাসা করি, নোভাস অ্যাক্টাস ইন্টারভিনেন্স, নোভাস অ্যাক্টাস ইন্টারভিনেন্স এই জিনিসটা কি, নোভাস অ্যাক্টাস ইন্টারভিনেন্স, হ্যাঁ নোভাস অ্যাক্টাস ইন্টারভিনেন্স এই জিনিসটা কি, ক্লিয়ার? এই স্যার ফরেনসিক এর কার্ড এক্সামে 2 দিন ডেট দিয়ে রাখছে, এখানে কি স্যার 2 দিনে আলাদা আলাদা করে আইটেম হবে নাকি স্যার মানে অর্ধেক অর্ধেক করে স্টুডেন্ট নেওয়া হবে? পরীক্ষা জি স্যার, পরীক্ষায় স্যার। পরীক্ষা তো মনে হচ্ছে 2 দিনে নিতে হবে আমাদের, ঠিক আছে? 18, 19 2 দিন দিচ্ছি তো আমরা, হয়তো একদিনে তো সবার পরীক্ষা দিতে পারবো না, ঠিক আছে? 2 দিন সময় লাগে মনে হচ্ছে, হ্যাঁ 2 দিন সময়। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে মোটামুটি আমি 1 থেকে 4 এই 4টা আইটেম তোমাদের এক্সাম ওরিয়েন্টেড আলোচনা করলাম। স্যার চালানটা একটু বলেন, ওটা আমাদের মিস হয়েছে স্যার, কমিটি পড়াতে হয়েছে কোনটা? চালানটা, ওই যে স্যার ইনকোয়েস্ট এন্ড চালান বলছেন না, ওইটা আমাদেরকে পড়ানো হয়নি। আচ্ছা, ইনকোয়েস্ট এন্ড চালান, ইনকোয়েস্ট এন্ড চালান রিলেটেড হচ্ছে তোমার এখান থেকে জিজ্ঞাসা করে ডিফাইন ইনকোয়েস্ট, ইনকোয়েস্ট কাকে বলে, হোয়াট আর দ্য টাইপস অফ ইনকোয়েস্ট, কি কি ধরনের ইনকোয়েস্ট আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে জিজ্ঞেস করে হোয়াট আর দ্য কন্ডিশন ইন হুইচ ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট ইজ রিকোয়ার্ড, কি কি কন্ডিশনে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট রিকোয়ার্ড হয়। আরেকটা জিজ্ঞেস করে আমরা ইনকোয়েস্ট রিপোর্ট, হ্যাঁ বা সুরাত হাল, ইনকোয়েস্ট রিপোর্ট অর সুরাত হাল, এই ইনকোয়েস্ট রিপোর্টের কি কি পার্ট আছে। আচ্ছা, এই পার্ট গুলো আমার মনে হয় তোমাদের এই পার্ট গুলো এগুলো আমরা সাধারণত অটোপসির মধ্যে ময়না তদন্ত আমাদের আরেকটা আইটেম কার্ড আছে, অটোপসি আরেকটা 5 নম্বর আইটেম আছে অটোপসি, ওইটা যদি স্যাররা পড়ায় তখন হয়তো আমরা এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্স বেশি থাকে। ইনকোয়েস্ট রিপোর্ট এন্ড চালান, হ্যাঁ ইনকোয়েস্ট রিপোর্ট এন্ড চালানের পার্টগুলো তখন আমাদের অবশ্যই জানতে হবে অটোপসির মধ্যে, হ্যাঁ অটোপসি যে আইটেম কার্ড ওখানে অবশ্যই জানতে হবে। যদি তোমাদের পরীক্ষা যেতে 1 থেকে 4, আমার মনে হয় না স্যাররা কি পড়াইছেন ইনকোয়েস্ট রিপোর্টে কি কি পার্ট আছে, স্যাররা কি পড়াইছেন? স্যার চালানটা পড়ায় না, ওটা বলতে বুঝছে। ইনকোয়েস্ট রিপোর্ট পড়াইছে, ইনকোয়েস্টও পড়াইছে। আচ্ছা, ইনকোয়েস্ট রিপোর্টের যে পার্টগুলো আছে ওখানে অনেকগুলো পার্ট আছে, 1 2 3 4 এভাবে সিরিয়াল নাম্বার আছে 12টা 13টা, ওগুলো কি পড়াইছে স্যার? নাম বলছেন স্যাররা? আচ্ছা, তোমরা তাহলে ইনকোয়েস্ট রিপোর্টের যে পার্টগুলো তাহলে পড়ে নিও, ঠিক আছে? পার্টগুলো আর চালানের যে পার্টগুলো এগুলো তাহলে আমরা অটোপসিতে আপাতত চালানটা কি এতটুকু জেনে রাখো, চালানটা কি এতটুকু জানো, আর চালানের যে পার্টগুলো এগুলো আমরা অটোপসি আইটেমটা বলে তখন আমরা এগুলো জানবো আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি রোল কল করতেছি তোমাদের, হ্যাঁ তোমরা একটু রেসপন্স করো, আমি রোল কল করতেছি।
Roll 1, roll call please. Roll 1, Present, sir. roll 2, Yes, sir. roll 3, Yes, sir. roll 4, Yes, sir. roll 5, Yes, sir. roll 6, roll 6, roll 7, Present, sir. and roll 7, na? Present, sir. Roll 7, Present, sir. roll 8, roll 9, Present, sir. roll 10, Yes, sir. roll 11, roll 11, Sir. roll 12, Yes, sir. roll 13, Present, sir. roll 14, Yes, sir. 15, roll 15, Sir, ও ছিল স্যার ডিসকানেকশন স্যার কি হয়েছে? roll 15 এ কি হয়েছে? 15 স্যার ডিসকানেক্ট হয়ে গেছে আচ্ছা ও ঠিক আছে, এতক্ষণ ছিল আচ্ছা ঠিক আছে। roll 16, ইয়েস স্যার 17, Present, sir. 18, Present, sir. 19, Present, sir. 20, ইয়েস স্যার 21, Present, sir. 22, Present, sir. 23, Present, sir. 24, Yes, sir. 25, Yes, sir. 26, ইয়েস স্যার 27, প্রেজেন্ট স্যার 28, প্রেজেন্ট স্যার 29, 29, 30, ইয়েস স্যার 31, ইয়েস স্যার 32, ইয়েস স্যার 33, Yes, sir. 34, প্রেজেন্ট স্যার 35, প্রেজেন্ট স্যার 36, Yes, sir. 37, 37, 38, Yes, sir. 39, স্যার 39, নেট ডিস্টার্ব করতেছে তো বারবার ও ছিল স্যার স্যার 39 ছিল ওর নেট ডিস্টার্ব করতেছে 30, 40, ইয়েস স্যার 41, প্রেজেন্ট স্যার 42, প্রেজেন্ট স্যার 43, 43, 44, Present, sir. 45, 45, 45 is net disturb করতেছে স্যার। ও আছে স্যার, হ্যাঁ? প্রেজেন্ট দেখাচ্ছে। প্রেজেন্ট আছে স্যার। প্রেজেন্ট আছে? হ্যাঁ 45, জি স্যার। 45 তো দেখা যাচ্ছে এখানে। 45 কত শোনা যাচ্ছে না? স্যার হয়তো নেট ডিস্টার্ব করতেছে আচ্ছা 46, প্রেজেন্ট স্যার 47, 47, 47 নাই 48, ইয়েস স্যার 49, প্রেজেন্ট স্যার 50, 50, স্যার 50, Present, sir. বল। স্যার হ্যাঁ বলো। স্যার 43 আর 29 এর ওখানে স্যার কারেন্ট চলে গেছে বলে
43 কারেন্ট চলে গেছে, আচ্ছা, আর 29 29 কারেন্ট চলে গেছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের, ধন্যবাদ। তাহলে ঠিক আছে, তোমরা তাহলে বাসায় থাকো, সবাই সুস্থ থাকো। স্যার বাকি আইটেম গুলো কি স্যার আপনি নেক্সট ক্লাসে বলে দিবেন, মানে ভাইবা রিলেটেড কোশ্চেন গুলো? হ্যাঁ, আমি যদি নেক্সট ক্লাসে যদি আবার কন্টিনিউ করি তাহলে আমি বাকি আইটেম গুলো বলে দিব আর কি। তোমার 8 থেকে 13 গুলো নিয়ে আমি ডিসকাস করব, ঠিক আছে? ওকে থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে।